এত নড়ো কেন বলো তো? আমি ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন আমাকে। আপনি ছাড়বেন না চিৎকার করব? করো চিৎকার, তবে তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। তাই আর এনার্জি নষ্ট না করে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। কাল আপনার বিয়ে আর এখন কিনা আমার সাথে অসভ্যতামি করছেন। কই অসভ্যতামি করলাম? আর বিয়ে তো আমার হবেই, তবে সেটা তোমার সাথেই, অন্য কারোর সাথে না। পাগল নাকি আপনি? কি সব যাতা বলছেন? বলেই রিয়ান ঈশার গলায় একটা গভীর চুমু দিল। ঈশা বিরক্ত হয়ে বারবার ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রিয়ান তাকে এমনভাবে পিছন থেকে জাপটে ধরেছে যে কিছুতেই ছাড়াতে পারছে না। এত নড়ো কেন বলো তো? আপনি ছাড়বেন না চিৎকার করব? করো চিৎকার, তবে তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। তাই আর এনার্জি নষ্ট না করে চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঈশা ভেবে দেখলো সত্যিই তো আশেপাশে যা গান বাজনা কেউই শুনতে পারবে না, তবুও ছাড়া পেতে বলল। বাজে কথা কম বলেন। কাল আপনি অন্য কারো বর হবেন, সেটা কি ভুলে যাচ্ছেন? সেটা ভুললেও তোমায় বলতে পারছি না। উফ, আপনার মাথায় কয়টা তার ছিঁড়া? হ্যাঁ, একটাও না। বলেই রিয়ানের গালে লাগানো হলুদ ঈশার গালে লাগিয়ে দিল। এতে ঈশা কেঁপে উঠলেও ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। আর ওইদিকে মিউজিকের আওয়াজে কান ফেটে যাচ্ছে ঈশার। অনেকক্ষণ পর রিয়ান তাকে ছাড়লো। ঈশা ছাড়া পেতেই ছাদ থেকে নেমে দৌড়িয়ে নিজের রুমে চলে গেল। আর রিয়ান সেখানে দাঁড়িয়ে ডিভিল হাসি দিচ্ছে। আজ রিয়ানের গায়ে হলুদ ছিল। গান বাজনার শব্দ ঈশার একদম ভালো লাগে না, তাই ফাংশনে যেতে চায়নি। তবে তার মায়ের জোরাজুরিতে ঈশা বাধ্য হয় ফাংশনে যেতে। ঈশা হলুদ লেহেঙ্গা মাঝে সিথি করে টিকলি এবং চুল দুপাশে নিয়ে সামলে রাখা, চোখে কাজল আর হালকা ঠোঁটে লিপস্টিক, ব্যাস এতেই রেডি ঈশা। তারপর ফাংশনে গেল। গেট দিয়ে ঢুকতেই রিয়ান হাঁ করে তাকিয়ে থাকে। এতক্ষণ রিয়ান তো তারই অপেক্ষায় ছিল। ঈশা গিয়ে তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো এবং তার মায়ের সাথে কথা বলছে। আর এই দিক দিয়ে রিয়ান চোখ দিয়ে গিলে খাচ্ছে ঈশাকে, আর ঈশার কোনো দিকে খেয়ালই নেই। আম্মু কি এক ঝামেলায় ফেললা আমায়, বলো তো? চুপচাপ দাঁড়িয়ে থাক। কোথায় ঝামেলা তোর? গান বাজনা সহ্য হচ্ছে না একদম। কষ্ট করে সহ্য কর, কিছুই করার নেই। ঈশা আর কিছু বলল না, কারণ সে বুঝেছে তার মাকে হাজারবার বোঝালেও বুঝবে না। স্টেজে বসে সেই এক ধ্যানে ঈশার দিকে তাকিয়ে আছে রিয়ান। বারবার মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ঈশাকে। ঈশা না সাজলেও আজ থেকে পুরো একটা ডন লাগছে রিয়ানের কাছে। রিয়ানের গায়ে হলুদের পর্ব শেষ হতেই ঈশা সেখান থেকে ছাদে চলে আসে, কারণ এই বাজনার আওয়াজে তার মাথা ব্যথা হচ্ছিল। এতক্ষণ সহ্য করতে পারলেও এখন পারল না। রিয়ানও তার পিছু পিছু ছাদে চলে আসলো। রিয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, তাই ঈশার কাছে যেয়ে ঈশার কোমর জড়িয়ে পিছন থেকে ধরলো। এতে ঈশা অনেকটা ভয় পেয়ে যায় আর চিল্লিয়ে পড়ে উঠল, কে? আমি সোনা, আমি ছাড়া আর কার সাহস আছে তোমায় টাচ করার? এটা কি ধরনের অসভ্যতামি? ছাড়ুন আমায়। কিছুই করলাম না, এতেই অসভ্যতামি হয়ে গেল? করেছেনই তো, তাহলে ধরেছেন কেন আমায়? ধরলে তোমার কি? আমার এসব ছাড়েন বলছি। অনেকদিন পর তোমায় পেলাম, সো কিছুতেই ছাড়ছি না। আরে রিয়ানার কিচ্ছু না বলে ঈশার ঘাড়ের থেকে তার চুলগুলো সরিয়ে ঘাড়ে নাক ডুবিয়ে দিল। এতে ঈশা কেঁপে উঠে, ওর লাইফে এই ফার্স্ট টাইম কোনো ছেলে তার এত কাছে। ঈশার ধ্যান ভাঙতেই ছাড়ানোর চেষ্টা চলছে। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ঈশা। ঈশা অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। টানা টানা হরিণী মায়াবী চোখ, দুধে আলতা গায়ের রং, হাইট 5'5" কাছাকাছি, গোলাপি ঠোঁট, কোমর পর্যন্ত লম্বা চুল। বলতে গেলে অনেক ভালো। যে কোনো ছেলেই তার মায়া ভরা চোখ দুটিতে তাকালেই প্রেমে পড়ে যাবে।
যেমনটা হাবুডুবু খাচ্ছে রিয়ান। ঈশা ছেলেদের সাথে খুব কম মেশে, বলতে গেলে ছেলেদের প্রতি তার অ্যালার্জি। ঈশা খুব চুপচাপ স্বভাবের মেয়ে। রিয়ানও তার বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। লন্ডন থেকে পড়াশোনা করেছে এবং পেশায় একজন নামকরা বিজনেসম্যান। রিয়ান দেখতে প্রায় বিদেশিদের মতো, ধবধবে ফর্সা, 6 ফুট 1 হাইট, বডি বিল্ডার, ব্রাউন কালারের চুল, সব মিলিয়ে যে কোনো মেয়ে ফিদা। তবে রিয়ান বিজনেসের পাশাপাশি বিভিন্ন ধরনের বড় বড় ক্রাইমারকে ধরানোর সাহায্য করে। রিয়ান প্রখর বুদ্ধিমান, এমন অনেক কিছুই করে যেগুলোতে সবাই অবাক না হয়ে পারে না। অনেকবার সরকার থেকে সে প্রাইজও পেয়েছে তার সাহসিকতা এবং বুদ্ধির জন্য। সরকার থেকে পুলিশ অফিসারদের থেকে সবচেয়ে উঁচুতে উপাধি দিতে চেয়েছিল, তবে সেটা রিয়ান গ্রহণ করেনি। রিয়ান বদমেজাজি, কারোর সাথে কথা বেশি বলা একদমই পছন্দ করে না। তবে ঈশাকে প্রথম দেখে সে পাগল হয়ে যায়। তবে তার বিয়ে আগে থেকে অন্য কারোর সাথে ঠিক করে রাখায় তার বাবা বা মাকেও কিছু বলতে পারেনি। ঈশার বাবা রিয়ানের বাবার খুব ভালো বন্ধু। ঈশার বাবা একজন পুলিশ ইন্সপেক্টর আর রিয়ানের বাবা নামকরা লয়ার। রিয়ানের বিয়ে উপলক্ষে ঈশারা 10 দিন আগেই চলে আসে। সেদিনই ঈশাকে দেখে তার ভালো লেগে যায়। সেটা 2 দিনেই তার মনে ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায় এবং রিয়ান মনে মনে ঠিক করে নেয় যে সে ঈশাকেই বিয়ে করবে। যেই ভাবা সেই কাজ। তারপর খুব আরামসে ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। ঈশা রেগে মেগে রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। বেটা বজ্জাত, কাল তোর বিয়ে আর তুই আজকে আমার সাথে অসভ্যতামি করছিস, আবার হলুদও মাখিয়েছিস। উফ, এগুলো উঠাবো কি করে? ধুর ছাই। মন চাচ্ছে বেটাকে পচা মাছের পানিতে চুবাই। তোর বিয়েতে তোকে সবার সামনে অপমান না করেছি? ছি 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 ছি, বিয়ের আগে এমন অসভ্যতামি, তাও আবার আমার সাথে। আমার কি তাহলে বিয়ে হবে না? ভেবে ঈশা ভভাও করে কাঁদতে লাগলো এবং ঘষে ঘষে হলুদ উঠাচ্ছে। রিয়ান যেই যেই জায়গাটা টাচ করেছে সেই জায়গাটাও ঘষে ঘষে একদম লাল করে ফেলেছে। অনেকক্ষণ পর ঈশা বেরোলো, বেরিয়েই বিছানায় দুম করে শুয়ে পড়লো। তখনই ঈশার মা রুমে ঢুকলো। কি রে, খাবি না? না, তুমি খাও, আমি ঘুমাবো। সে কি কথা, নে খেয়ে নে, কাল আবার ভোরে বেরোতে হবে। ভোরে বেড়াতে হবে মানে কি? কি বলছিস? মেয়েদের বাড়ি তো খুলনার সাতক্ষীরায়, যেতে সময় লাগবে তো। পাগল নাকি তুমি? ভোরে উঠবো তাও আমি? উঠতে হবেই তোকে। ঠেকা পড়ে নাই, নিজের ঘুম বিসর্জন দিয়ে যশোর যাব বিয়ের জন্য মরতে? এমন করে বলছিস কেন? মেয়েদের বাড়ি দূর, তাই আর কি করার। তো কে বলেছিল এত দূরে বিয়ে করতে? ঢাকায় কি মেয়ের অভাব পড়েছিল নাকি? এত সব কিছু জানি না, আগে খেয়ে নে। আম্মুর অনেক চোরাচুরিতে ঈশা খেতে বাধ্য হলো। খেয়ে ঈশা ঘুম। এইদিকে রিয়ানের মা এবং ঈশার মা বসে গল্প করছে। তোর ছেলের বিয়ের পর আমার মেয়েরও ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। ঠিক তখনই রিয়ান সেই পাশ দিয়ে যাচ্ছিল এবং ঈশার আম্মুর কথাটা শুনে ফেলে। মুচকি হেসে রিয়ান মনে মনে ভাবে, শাশুড়ি মা, বিয়েটা তো আপনার মেয়ের সাথেই হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। হুম, দিস। তবে ঈশা কোথায়? ওকে তো দেখছি না। আর বলিস না, ঈশা বিয়ের কথা শুনেই ঘুমিয়ে আছে। মানে কি? কি বলছিস উল্টাপাল্টা? বলছি কি সাধে, ঈশা নাকি বিয়েতে যাবে না। ও মা, কেন? দূরের রাস্তা তাই। ও, ঈশা যদি না যায় আমার মিশন সাকসেসফুল হবে কি করে? না না, ওকে রাজি করাতেই হবে, যে করেই হোক। তবে কিভাবে? সে কি বলছিস? না গেলে এখানে একা কি করে থাকবে? সেটাই তো। আইডিয়া। ভেবে মুচকি হাসল এবং তার মায়ের কাছে যেতে যেতে বলল, কি হয়েছে মা, তোমরা কি নিয়ে কথা বলছো? তেমন কিছু না, ঈশা নাকি যাবে না। কি বলছো? কেন যাবে না? ঈশা নাকি ভোরে ঘুম থেকে উঠতে পারবে না, আর এমনিতেও ওর জার্নি তেমন ভালো লাগে না। যদি না যায় একা থাকবে কি করে? সেটাই তো টেনশন। থাক আন্টি, টেনশন করার দরকার নেই। সকালে উঠলে দেখবেন ঠিকই রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, রিয়ান ঠিক বলেছে।
তুই চিন্তা করিস না, এখন আয়, কাজ বাকি আছে। হুম চল। ওনারা যেতেই রিয়ান রহস্যময়ী হাসি দিল। মাঝরাতে ঈশা ঘুমোচ্ছিল, হঠাৎ অনুভব করলো তার উপরে ভারী কিছু রয়েছে। চোখ খুলতেই দেখে রিয়ান তার উপরে এবং তার গলায় চুমু খাচ্ছে। ঈশা চিৎকার দিতে চেয়ে রিয়ান তার মুখ চেপে ধরে। এত চিল্লাও কেন? চিল্লানোর উপর কি ডিগ্রি অর্জন করেছো নাকি? চিল্লাতে দিলি কই? আগেই তো মুখ ধরে রেখেছিস, লুচু ছেলে কোথাকার। তাই তো, তুমি তো চিল্লাওনি। ঈশা অবাক হয়ে রিয়ানের দিকে তাকালো আর ভাবতে লাগলো কি করে তার মনের কথা বুঝতে পারলো। মনের মিল আছে যে, তাই। ঈশা এবারও অবাক হলো, সাথে বিরক্ত। উফ, এর জ্বালায় মনে মনেও শান্তিতে কথা বলতে পারি না। আমি শান্তিতে থাকলে তুমিও থাকবে, বুঝলে জান? ঈশা তার মুখ থেকে রিয়ানের হাত সরিয়ে পড়ল। আপনি এখানে কি করছেন, তাও এত রাতে? তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না জান। ন্যাকামো দেখে আর বাঁচি না। ন্যাকামো করছি না, ওকে? লজ্জা করে না? কাল আপনার বিয়ে আর এখন অন্য মেয়ের রুমে এসে অসভ্যতামি করছে। ওহ কামন, কতবার বলবো? আর কি বললে? আমি অসভ্যতামি করি? তা নয় তো কি, অসভ্য ছেলে। জাস্ট শাট আপ, স্টুপিড। রিয়ানের ধমকে ঈশা ভয়ে চুপসে গেল। রিয়ান নিজের রাগ কন্ট্রোল করে পড়ল। বাই দ্য ওয়ে, কাল যাবে না কেন? আপনাকে বলতে বাধ্য নই। ও আচ্ছা, বাধ্য নও তাই না? একদমই না। লাস্টবারের মতো জিজ্ঞেস করছি, কেন যাবে না? বলবো না মানে বলবো না। ওকে। বলে রিয়ান ঈশার গলায় জোরে কামড় বসিয়ে দিল। এতে ঈশা আম্মুকেও বলে চিল্লিয়ে উঠল। কি এবার বলবা না? আরেকটা কামড় দিব? রাক্ষস একটা। আসলে আমার শরীরটা একদমই ভালো না, তাই যাব না। প্লিজ ঘুমোতে দিন। গুড নাইট। নাটক না করে বলো। এত রাতে তাও আপনার সাথে নাটক করতে বয়ে গেছে আমার। আপনি তো নাটকের রাজা। হ্যাঁ হইছে, এত বকবক করো কেন বলো তো? আপনি যাবেন? অসহ্য। আগে বলো যাবা, নইলে ছাড়বো না। আমি যাব এত দূরে, সো বলে কোনো লাভ নেই। ওকে, তুমি না গেলে চলো, রোম্যান্স করি। রিয়ানের কথা শুনে ঈশা চোখ বড় বড় করে তাকালো। কি বলছেন? এই ছেলে যার কাল বিয়ে, সে আজই এই মাঝরাতে কিনা? ভাবলেই ঈশার গা জ্বলে যাচ্ছে। তবে এটা ভাবলে আরো বেশি অবাক হয় যে এমন ছেলেও দুনিয়াতে আছে যে বিয়ের আগের দিন অন্য কারোর সাথে এমন করে। কি হলো, চোখগুলো এমন রসগোল্লা করে রেখেছো কেন? লজ্জা নেই নাকি আপনার? না গো, এখন চলো। কি বলার আগে ঈশা রিয়ানের মুখ চেপে ধরল। হয়েছে, অনেক বলেছেন, এখন আমার উপর থেকে উঠুন। উফ, কি ভারী। মনে হচ্ছে কেউ 1 ডজন তুলার বস্তা ফেলে দিছে আমার উপর। রিয়ান রেগে ঈশার হাত দুটো তার হাত দুটো দিয়ে বিছানায় চেপে ধরে বলল। কি বললে? আমি তুলোর বস্তা? তাও 1 ডজন, মানে 12টা? আপনি কি ম্যাথ বোঝেন না নাকি? বোঝাচ্ছি মজা। বলেই রিয়ান এবার ঈশাকে কিস করে বসল। এবার ঈশার চোখ দুটো আরো বড় বড় করে ফেলল। ঈশা শুধু করছে আর রিয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, তবে হাত দুটো বাঁধা থাকায় কিছুতেই পারছে না। এইদিকে রিয়ানেরও ছাড়ার কোনো নামগন্ধ নেই। পাক্কা 10 মিনিট পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলো। ঈশার তো দম বন্ধ হয়ে আসছিল। কি, কাল যাবে না তো আবার? না, যাব না আমি। সত্যি তো? 401 সত্যি। সকালে যদি মত বদলাও? একদমই না। মনে থাকে যেন। বলেই রিয়ান ঈশার উপর থেকে উঠে গেল এবং নিজের রুমে চলে গেল। রিয়ান চলে যাওয়াতে ঈশা হাঁপ ছেড়ে বাঁচল এবং শুয়ে শুয়ে ভাবতে লাগলো কি করে রিয়ানকে শিক্ষা দেওয়া যায়। ভাবতে ভাবতে ঈশা ঘুমিয়ে পড়ল। আর এইদিকে রিয়ান ডেভিল হেসে বলতে লাগলো। জান, শুধু আজ রাতের অপেক্ষা, কাল তুমি শুধু আমার।
ভোর 4:10 আজানের সুরে ঈশার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতেই আবার ঘুমোতে নিল, তখনই ঈশার মনে পড়ল রিয়ানের বলা কথাগুলো। মনে পড়তেই লাফ দিয়ে উঠে বসলো ঈশা। উফ, খচ্চরটা জ্বালায় শান্তি মতো ঘুমাতেও পারছি না। কেন যে আসতে গেলাম এই বাড়িতে, এখন যেতে হবে সেই যশোর। ধুর, আর ভালো লাগে না এসব প্যারা। এশিয়ান থুকু রিয়ান বেটায় তৈরি হয়ে মাঠে নেমেছে, তবে আমিও কম না, একেবারে দেখিয়ে দিব আমি কি করতে পারি। ভাবতে ভাবতেই ঈশা ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বেরিয়ে একটা সিল্কের 3 পিস পরে নিল। কিছুক্ষণ পরে ঈশার মা রুমে ঢুকলো এবং ঈশাকে রেডি হতে দেখে অবাক হয়ে গেল। রিয়ান যা বলেছে তাই হলো, সকালে সবার আগে রেডি হয়ে বসে আছে। বাহ, যাক, সব ভালো যায় শেষ ভালো তার। কি আম্মু ওভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? না তেমন কিছু না। তুই না কাল বললি যাবি না, এখন যাচ্ছিস যে? যাচ্ছে কি সাথে, বাধ্য হয়েই। হ্যাঁ বুঝেছি, এখন তাড়াতাড়ি চল, খেয়ে নিবি, নইলে লেট হয়ে যাবে। ওকে চলো। বলেই ঈশা তার মায়ের সাথে যেয়ে খেয়ে নিল। তারপর গাড়ির কাছে যেয়ে দাঁড়ালো এবং রিয়ানের জন্য সবাই অপেক্ষা করতে লাগলো। উফ, দেখেছো, যার বিয়ে তারই খবর নেই। না আন্টি, নিয়ে এসেছে তোমার এই বিদেশি ছেলেকে। বিদেশি ছেলে বলাতে রিয়ান রেগে রিয়াদের পেটে জোরে কনুই দিয়ে আঘাত করলো। রিয়াদ আউচ বলে চিল্লিয়ে উঠল। সবাই ওদের কাণ্ডে হেসে দিল। রিয়াদ ইয়ানের বেস্ট ফ্রেন্ড। তারপর সবাই মিলে গাড়িতে উঠে গেল। ঈশা তার বাবা মায়ের সাথে উঠতে নিলে রিয়ানের মা বলে, ঈশা, তুমি গিয়ে রিয়ানের সাথে বসো। আন্টি, কি? আমি কেন যাব ওনার সাথে? তা কে যাবে বলো তো? রিয়ান একা একা যাবে নাকি? বাট আন্টি, আমি কি করে? তুমি ওর বোন, যেতেই পারো, সমস্যা কি? আরে যা না, কি হবে? আচ্ছা মা, যাচ্ছি। বলেই ধীরে ধীরে রিয়ানের গাড়ির সামনে যেয়ে দাঁড়ালো। রিয়ানরা 4টে গাড়ি নিয়েছে। প্রথম গাড়িতে রিয়ানের বডিগার্ডস, দ্বিতীয় গাড়িতে রিয়ান, রিয়াদ আর ঈশা, তৃতীয়টাতে রিয়ান এবং ঈশার মা বাবা, এবং লাস্ট বড় বাস যেটাই সকল আত্মীয় স্বজন। ঈশা ভয়ে ভয়ে গাড়ি দরজা খুলে রিয়ানের আয়েসে চেয়ে বসলো। ঈশা বসতেই গাড়ি চলা শুরু করলো। ঈশা রিয়ানের দিকে চোখ যেতেই দেখে রিয়ান তার দিকে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। সামনের সিটে রিয়ান বসে আরামসে কানে ইয়ারফোন দিয়ে সং শুনছে। কি জান, আমাকে ছাড়া থাকতে পারো না? বাজে কথা বলা বন্ধ করুন। বাজে কথা কোথায় বললাম? তুমি তো আমার কাছে আসলে। বাধ্য হয়ে এসেছি, নইলে জীবনও আসতাম না, বুঝলেন ভাইয়া? ঈশা রিয়ানকে ভাইয়া ডাকাতে রিয়ান রেগে লাল হয়ে গেছে। হোয়াট? হু ইজ ভাইয়া? ঈশা তো সেই খুশি রিয়ানকে জব্দ করতে পেরে। কেন, আপনি তো সেই ভাইয়া। রিয়াদ ভাইয়াকে তো বলিনি। রিয়াদকে ভাইয়া বললে বলো, বাট আমাকে বলবে না। মাইন্ড ইট, স্টুপিড। আন্টি তো বলল আপনি আমার ভাই আর আমি আপনার বোন। উফ, ওরা বললেও ভাইয়া বলবে না, নইলে। নইলে কি ভাইয়া? এবার রিয়ান কন্ট্রোল হারিয়ে ফেলে। রিয়ান এক টান দিয়ে ঈশাকে নিজের সাথে মিলিয়ে নিল। ঈশা চোখ দুটো বড় বড় করে ফেলল। ঈশান এবার অনেকটাই ভয় পেয়ে গেছে। রিয়ানের সাথে মজা নিতে চেয়ে যে অতিরিক্ত রাগিয়ে ফেলেছে সেটা ঈশা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ রিয়ানের চোখ মুখ লাল হয়ে আছে। একটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় ঈশা বলতে লাগলো, কি করছিটা কি? ভাইয়া বলা শাস্তি দিচ্ছি। কি শাস্তি? ঈশার ভীতু ফেস দেখে রিয়ানের রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। তবুও রাগী ফেস নিয়ে বলল, সেটা না হয় করেই দেখাচ্ছি। বলেই যেই ঈশার ঠোঁটের দিকে এগোতে নিল তখনই ঈশা নিচের হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। রিয়ান এবার তার হাসি থামাতে পারল না। জোরে জোরে হেসে দিল ঈশার কাণ্ডে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, কি আর ভাইয়া বলবে? ঈশা কিছু না বলে মাথা নাড়িয়ে না বলল। সত্যি তো?
ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রিয়ান মুচকি হেসে ঈশাকে ছেড়ে দিল। ঈশাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। গাড়ি চলছে। প্রায় 6 থেকে 7 ঘন্টা পর ওরা যশোর একটা রিসোর্টে পৌঁছলো। ঈশা বেচারিকে তো রিয়ান সারা রাস্তায় জ্বালিয়ে মেরেছে। রিসোর্টে পৌঁছে সবাই 1 ঘন্টার মতো রেস্ট নিল। তারপর সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বেচারি ঈশারা বা রিয়ানের জ্বালাতন সহ্য করতে হচ্ছে। কখনো হাত ধরছে, কখনো জড়িয়ে ধরছে, আবার কখনো কাঁধে হাত দিচ্ছে। ঈশাও কিছু বলতে পারছে না, কারণ রিয়াদ কানে ইয়ারফোন দিয়ে নেই। রিয়ান এবং রিয়াদ মিলে হাসাহাসি করছে। প্রায় 30 মিনিটের মধ্যে ওরা বিয়ে বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে আগে রিয়ান, তারপর ঈশা। ঈশাকে রিয়ানের গাড়ি থেকে নামতে দেখে মেয়ে পক্ষের স্বজনরা ভূত দেখার মতো চমকে ওঠে। বিশেষ করে মাইশার, রিয়ানের সাথে যার বিয়ে হবে সে। বোন মিম। ঈশা ভ্রু কুঁচকে সবার দিকে তাকালো। ব্যাপার কি? এরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আমি কি এলিয়েন নাকি যে এইভাবে দেখছে? উফ, কাল থেকে যে কি সব হচ্ছে আমার সাথে। এই খচ্চরটা সারা রাস্তায় জ্বালালো, আর এখন এরা, ধুর, অসহ্য। জিজু, আমাদের টাকা দেন। সরি। বলছি টাকা দেন, নইলে কিন্তু ঢুকতে দিব না, এবং আপুকেও আপনার দিব না। ন্যাকা। তোদের আপুকে না দিলেও আমার প্রবলেম নাই, আর নিতেও চাই না তোদের আপুকে। টাকা দিয়ে আপনারা কি করবেন শুনি? সেটা আপনাদের কেন বলবো? এখন আপনারা দিবেন নাকি ফিরে যাবেন সেটা আপনাদের ব্যাপার। ঈশা ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, আর রিয়ান বিরক্ত হচ্ছে এদের কথায়। তারপর আর সহ্য করতে না পেরে ওদের টাকা দিয়ে ভেতরে ঢুকলো। মাইশার বান্ধবী, বোন, কাজিনরা ঈশার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। এতে ঈশার অস্বস্তি ফিল করছে। তাই সে সিদ্ধান্ত নিলেও মায়ের সাথে সাথে থাকবে। কিন্তু ভিড়ের মধ্যে হাজার খুঁজেও ঈশা তার মাকে খুঁজে পেল না। এইদিকে রিয়ান কানে ব্লুটুথ লাগিয়ে রেখেছে যেন কেউ বুঝতে না পারে। কি সব প্ল্যান মতো চলছে তো? হ্যাঁ দোস্ত, এই সাইডে সব ঠিক আছে। আর জাহিদ? ইয়েস বস, এখানেও সব ঠিক আছে। প্রুফস? বস, সেটা আমার কাছে, বাট একটা বাকি আছে। ওকে, তাড়াতাড়ি ফার্স্ট। ওকে বস। এখন একজন মাইশার উপর, আরেকজন ঈশার উপর। ওকে বস। বলেই জাহিদ গিয়ে তার কাজ শুরু করলো। আর রিয়াদ? আমাকে আর বলতে হবে না। পুলিশ ইন্সপেক্টর কি না বুঝে হয়েছে নাকি? রিয়ান হেসে বলল, জানি তুই পারবি। ইয়াপ। ওরা কত দূর আছে? বেশি সময় লাগবে না, 30 মিনিটের মাঝে চলে আসবে। আচ্ছা, কেউ আসছে, পরে কথা বলছি। ওকে। রিয়ান স্টেজে বসে এতক্ষণ এত কথা বলেছে, অথচ কেউ একবারের জন্যও বুঝতে পারেনি। ঈশা মাইশার রুমের পাশে দিয়ে যাচ্ছিল। হঠাৎ মাইশার বোনের কথা শুনতে পেল। আপু, তুই কিভাবে ওই রিয়ান শাহকে শায়েস্তা করবি? বিয়েটা হতে দে শুধু, তারপর দেখ ওদের কি হাল করি। সকলকে শেষ করে দিব, যেভাবে আমাদের ভাই মারুফকে মেরেছে। ওই রিহান শাহ, এর জন্যই আমাদের ভাই ফাঁসির দড়িতে ঝুলেছে। তবে জানিস, ওদের সাথে একটা মেয়ে এসেছে, ওকে আমার একদমই সহ্য হচ্ছে না। যদি বিয়েটা ভেঙে দেয়? হা হা হা, ওইটা যদি পথের কাটা হয়ে দাঁড়ায়, তাহলে ওকে বাঁচিয়ে রাখবো না। আগে নিজের স্বার্থ অর্জন করলেই হয়। আর দেখেছিস ওই রিহান কত বোকা, নাচতে নাচতে বিয়ে করতে চলে এসেছে। হ্যাঁ রে আপু, ঠিক বলেছিস। বলেই দুইজন জোরে জোরে হাসতে লাগলো। আর ঈশাও সবটা ভিডিও করে ফেললো। মাইশার ফেস দেখেই ঈশা বুঝে নিয়েছে কিছু না কিছু গড়বড় এই মেয়ে করবেই। ঈশা তার বাবার থেকেই শিখেছে। তার বাবা সব সময় এইসব বিষয় নিয়ে বুঝিয়েছে কিভাবে কখন কে কিরকম করতে পারে, এবং বলেছে যদি কখনো অপরাধ দেখে তাহলে ছোট ছোট প্রুফ নিজের সাথে রাখতে বলেছে। অনেক প্রয়োজনের মুহূর্তেও কাজে লাগতে পারে, আবার কারো জীবন বাঁচাতেও। ঈশা মনে মনে ভাবছে, ছি, ওর মন মানসিকতা এত খারাপ হতে পারে? এরা বিয়েটা করেছে শুধুমাত্র নিজের স্বার্থ অর্জনের জন্য। স্বার্থের জন্য একজন মানুষ কত কি না করতে পারে।
মিম আবার বলা শুরু করলো। আচ্ছা আপু, আমাকে ওই রিয়ান স্যার সম্পত্তির ভাগ দিবে না? তা তো দিবই, অনলি 25%। কি, এত কম? যতটুকু দিচ্ছি ততটুকুতে খুশি থাক, এখন এখান থেকে যা। মিম গাল ফুলিয়ে কিছু না বলেই চলে গেল। মিম বের হওয়ার আগেই ঈশা আড়ালে লুকিয়ে পড়ল। মিম যেতেই যখন ঈশা আড়াল থেকে বের হতে নিবে তখনই একটা ছেলে মাইশার দিকে আসছে, তাই আবার লুকিয়ে পড়ল ঈশা। ছেলেটা রুমে ঢুকতেই ঈশা আড়াল থেকে বেরিয়ে পড়ল। ছেলেটা রুমে ঢুকতেই ঈশা আড়াল থেকে বেরিয়ে দেখতে লাগলো কি হচ্ছে। ওহ জান, ফাইনালি তুমি এসেছো। বলেই ছেলেটিকে জড়িয়ে ধরল। এসেছি। তুমি কি সত্যিই বিয়ে করেছো? হ্যাঁ বেবি, করতে তো হবেই, নইলে ওই রিয়ানকে শিক্ষা দিব কি করে। আমি তোমায় ওর সাথে সহ্য করতে পারবো না। ওকে বেবি, তাহলে চলো দুজন মিলে একটু টাইম স্পেন্ড করি। বলেই দরজা দুম করে বন্ধ করে দিল। ঈশার এসবে কাজ চলে যাচ্ছে, তাই সে সেখান থেকে অন্য সাইডে চলে গেল। আর ভাবতে লাগলো এই মেয়ে অধিক নিচু মাইন্ডের, কাউকে মেরে ফেলতেও এর হাত কাঁপবে না। এগুলো ভাবতে ভাবতেই ঈশা স্টেজের কাছে চলে গেল। হঠাৎ ঈশার চোখ গেল রিয়ানের দিকে। ঈশার সিদ্ধান্ত নিল ভিডিওটা রিয়ানকে দিবে। ভেবেই আস্তে আস্তে রিয়ানের পাশে যায় এবং ফোনটা দিয়ে অন্যদিকে চলে যায়। রিয়ান অবাক হয়ে যায় ফোন কেন দিল। এটা ভাবতে ভাবতেই ফোনের স্ক্রিন টাচ করতেই ভিডিওটি পেলে হলো এবং দেখতে পেল। ভিডিও দেখা শেষে রিয়ান মুচকি হেসে ভাবতে লাগলো, বাহ, আমার জানটা তো হেব্বি বুদ্ধিমান, আমার কত কাজ সহজ করে দিল। ওর মাইশা, তোমার তো আজ শেষ দিন। ভেবেই আরিফকে বলল, কাজ কমপ্লিট? ইয়েস বস, পুরোপুরি। গুড। বলেই রিয়ান ফোন রাখলো। এইদিকে সবাই বলছে কোনেকে আনতে, কিন্তু কোনের খবর নেই। তারপর সবাই মিলে মাইশার রুমের দিকে গেল। সবাই দরজা খুলতে বলল, বাট মাইশার কোনো খবর নাই। কিছুক্ষণ পর সবাই ঠিক করলো দরজা ভাঙবে। দরজা ভাঙার পর সবাই ভিতরে ঢুকে এমন কিছু দেখে যা উপস্থিত কেউই সেটা আশা করেনি। রিয়ানের তো কোনো রিয়াকশনই নেই। মাইশার মা তো মাইশার অবস্থা দেখে কেঁদে দেয়, কারণ রুমে মাইশা একটা ছেলের সাথে বেঘরে ঘুমোচ্ছে। মাইশার বাবা এগুলো সহ্য করতে না পেরে মাইশার কাছে যেয়ে এক টান দিয়ে বসালো এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে ঠাটিয়ে চর মারল। মাইশা এখনো ভালোভাবে চোখও খুলতে পারছে না, দুলছে। ছি, ভাবতেও ঘৃণা লাগছে। তুই আমার মেয়ে, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি। আজ তোর বিয়ে আর তুই কিনা এভাবে অন্য একটা ছেলের সাথে। ছি, আমার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। তোকে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে। বলেই মাইশার মা কাঁদতে কাঁদতে বসে পড়ল। এইরকম চরিত্রহীন মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। এই মেয়ে শুধু আজ না, আরো অনেকবার এইসব করেছে। তুমি কি করে জানো বাবা? দেখাচ্ছি আঙ্কেল, রিয়াদ ওদের নিয়ে আয়। বলতেই রিয়াদ কয়েকটা ছেলেকে নিয়ে আসলো। এই দেখেন আঙ্কেল, এই ছেলেগুলোকেও আপনার মেয়ে বলির পাঠা বানিয়েছে। সত্যি বড় ভুল করে ফেলছি এই মেয়েকে লাই দিয়ে। আরও আছে। বলেই মাইশা আর মিমের কথোপকথন এর ভিডিওটা দেখালো। ভিডিও দেখে তো সবাই আরো অবাক। রিয়ানের বাবা অবাক হয়ে বলল, মারুফ আপনার ছেলে? হ্যাঁ, তবে আমি জানতাম আমার ছেলে নিখোঁজ, বাট সে কি করলো যার জন্য ওকে ফাঁসিতে ঝুলিয়েছে? আপনার ছেলে ড্রাগস বিক্রি করত, তারপর যখন তার ম্যানেজার তার কুকর্মের কথা জানতে পারে তখন মারুফ তাকে খুন করে, তাই সেই শাস্তিস্বরূপ তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। কি বলছেন আপনি এগুলা? যা বলেছে ঠিকই বলেছে। আর আপনার এই গুণধর মেয়ে ভেবেছিল আমি ইচ্ছে করে ফাঁসিয়েছি। এ কি হচ্ছে আমার সাথে? আন্টি চিন্তা করবেন না আপনি। আর বাবা, আমি একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আমি ঈশাকে বিয়ে করতে চাই। ওকে আমি ভালোবাসি বাবা। অবশ্যই, ঈশাকে আমাদের বাড়ির পুত্রবধূ করব, আমাদের আগেই বোঝা উচিত ছিল। ক্ষমা করবেন আমায়, তখন মাইশে এমন ভাবে বলেছিল
যে ওকে না করতে পারিনি এবং আপনাদের কাছে প্রস্তাব পাঠাই। তবে আগে আমার মেয়ে চলাচল এবং কাজকর্মের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আঙ্কেল, আপনার কোনো দোষ নেই এখানে। হ্যাঁ, ঠিক বলছে রিয়ান। তা ইলিয়াস, তোর মেয়েকে কি... ওরা যখন কথা বলছিল তখনই হঠাৎ মিম ঈশাকে টান দিয়ে পেছন থেকে ঈশার গলায় ছুরি ধরলো। আমার আপুকে বিয়ে না করলে আমি এই মেয়েকে মেরে ফেলবো। কি হচ্ছেটাকে মিম? ছাড়ো ঈশাকে। না, আগে এই রিয়ান শাহ বলুক আপুকে বিয়ে করবে। জাস্ট শাট আপ। আমি এই ক্যারেক্টারলেস মেয়েকে কখনোই বিয়ে করব না। ওকে, আপুকে না করলে আমায় বিয়ে করে। রিয়ান চোখ দিয়ে রিয়াদকে ইশারা করতেই রিয়াদ আস্তে আস্তে মিমের পিছনে যায় এবং হাত থেকে ছুরিটা কেড়ে নিল এবং বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। জেলে গিয়ে মশার সাথে বিয়ে খেলো কেমন? এই, এদের নিয়ে যা। বলেই বডিগার্ডদের সাহায্যে মিম, মাইশা এবং ছেলেটিকে নিয়ে যাওয়া হলো। এইদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। ঈশা তো অস্বস্তিতে ভুগছে, কি থেকে কি হয়ে গেল ভাবছে। হয়ে এসেছিল অতিথি হিসেবে, এখন হয়ে যাচ্ছে বউ। বিয়ে পড়ানো শেষে কাজী কবুল বলতে বললে অনেকটাই ঘাবড়ে যায় ঈশা। তারপর সবাই অনেক জোরাজুরি করাতে 3 বার কবুল বলে ফেলে। রিয়ানকে বলতে বললে কপাকপ করে বলে দেয়। এতে সবাই জোরে জোরে হেসে দেয়। আরে দোস্ত, আস্তে আস্তে, কাজী কোথাও পালিয়ে যাচ্ছে না। বলেই আবার হেসে দিল সবাই। রিয়ান তার বোকামির জন্য মাথা চুলকাচ্ছে। তারপর রিয়ান মুচকি হেসে ঈশার কানে ফিসফিসিয়ে বলে, কি বলেছিলাম না, বিয়েটা তো হবেই, তবে সেটা তোমার সাথে। ঈশা কিছু বলল না, শুধু চোখ রাঙিয়ে অন্যদিকে ফিরে গেল। ভাই, এখনো তো ফিসফিস করিস না, বাসরও করিস, তখন অনেক সময় পাবি। বলেই হেসে দিল। তোরে তো পরে দেখে নিব। ঈশা রিয়াদের কথায় লজ্জা ফিল করলো, আর রিয়ান ঈশা লজ্জা মাখা মুখটা দেখে বলছে, আচ্ছা, আমাদের এখন যাওয়া উচিত। ঠিক বলছো। তো চলো যাই, বেশি দেরি করা ঠিক হবে না। চল। বলেই সবাই একসাথে বেরিয়ে গাড়ির কাছে চলে আসলো। রাত বাজে প্রায় 9টা থেকে 10টা। গাড়িতে সবাই এক এক করে উঠে বসলো। ঈশা আর রিয়ান এবারও একসাথে। কি অদ্ভুত, তাই না? তখন রিয়ানের মা বলেছিল বোন হিসেবে বসতে, আর এখন বলছে বউ হিসেবে। কি জান, এখন কি আর অসভ্যতামি বলতে পারবা? অসভ্যতামি করলে তো বলবোই। ওহ কাম অন, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। আমি এই বিয়ে মানি না। মানো কি মানো না সেটা আমার দেখার দরকার নাই। মানে? বাসায় গিয়ে বোঝাবো। ঈশা আরেক দফা শখ খেলো। তারপর আর কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে রইল এবং ভাবতে লাগলো কিভাবে কি হয়ে গেল। পারবে তো রিয়ানের সাথে নিজেকে মানিয়ে নিতে? এসবই ভাবতে লাগলো ঈশা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল জানা নেই ঈশার। ঈশাকে ঘুমাতে দেখে রিয়ান তার ঘুমপুরিকে বুকে টেনে নিল। ঈশাও রিয়ানের বুকে আরামসে ঘুমুচ্ছে, আর রিয়ান এক দৃষ্টিতে তার ঘুমপুরিকে দেখতে ব্যস্ত। ঈশার সামনের চুল মুখে পড়লে সেটা রিয়ান পরম যত্নে সরিয়ে দিচ্ছে। একসময় রিয়ানও ঘুমিয়ে পড়ে ক্লান্ত থাকায়। এবার বলি মাইশার সাথে কি হয়েছিল, তাহলে শুনুন, প্রথম থেকেই শুরু করি। যেদিন রিয়ানের বিয়ে ঠিক হয়েছিল সেদিন রিয়ানের মা মাইশার ছবি দেখালো রিয়ানকে। সেদিন ছবিটা দেখেই রিয়ানের মনে খটকা লাগে, কারণ মাইশার চেহারা মারুফের সাথে অল্প অল্প মিল। তাই সেদিনই রিয়ানের গুপ্ত বাহিনী খোঁজ শুরু করে। মাইশা টাকা যেদিকে দেখতো সেদিকেই ছুটতো। অনেকগুলো রিলেশনও করেছে, ছেলেদের টাকা হাতিয়ে ছুঁড়ে ফেলে দিত। এগুলো সবই খোঁজ পেয়েছে রিয়ান, এবং এটাও জানতে পেরেছিল মাইশা মারুফের বোন, বাট সঠিক প্রমাণ ছিল না এই বিষয়ে। তাই এটা নিয়ে আপসেট ছিল রিয়ান। এটা জানার পর ভেবেছিল মাইশার মুখোশটা বিয়ের দিন সবার সামনে খুলে দিবে। তবে রিয়ানের আপসেট দূর করতে পেরেছে শুধুমাত্র ঈশা। ঈশার জন্যই সঠিক প্রমাণটা পেয়েছে। আর হ্যাঁ, আরেকটা জরুরি কথা, মাইশার রুমের জুসে রিয়ানের বডিগার্ডের একজন নেশার ঔষধ মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে মাইশা আর ছেলেটা বেঘুরে ঘুমোচ্ছিল। রহস্য এবারের মতো শেষ। ভোর 5টায় রিয়ানরা ঢাকায় এসে পৌঁছয়।
ঈশার ঘুমে এতটাই বিভোর যে ওর কোনো খবরই নেই। তাই রিয়ান আর ঈশাকে না জাগিয়ে কোলে করে নিচের রুমে নিয়ে গেল। রিয়ানের কাণ্ডে রিয়ানের মা রিয়ানের বাবাকে বলল, দেখেছো তো তোমার ছেলে ঈশার জন্য কতটা পাগল। আগেই আমাদের রিয়ানের মতামতটা জানা উচিত ছিল। তবুও তো তোমার ছেলেটা এখন বেশ খুশি আছে। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন রুমে চলো, যাই। চলো। লজ্জায় চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলল ঈশা। রিয়ান ঈশার লজ্জা দেখে মুচকি হেসে বলল, হয়েছে, এত লজ্জা পেতে হবে না। আমি তো তোমারই বর, যত ইচ্ছা দেখো। ঈশা চোখ বড় বড় করে তাকালো রিয়ানের দিকে। এভাবে তাকিও না, ভয় লাগে। আইসে ন্যাকামির মিনিস্টার। একদম বাজে কথা বলবে না। আপনিও ন্যাকামি কম করেন। বলে ঈশা রিয়ানের পাশ কেটে ওয়াশরুমে যেতে নেয়। তখনই রিয়ান ঈশার হাত ধরে থামিয়ে দিল। আমি ন্যাকামি করি? আপনিও ন্যাকামি কম করেন, ছাড়ুন আমায়। বরকে চোখ গরম দেখালে পাপ হবে। পাপ হবে না। দিবে? দিবে না। দিবে দিবে দিবে। আপনার মুখে কালি লেগে আছে। রিয়ান ঈশার হাত ছেড়ে মুখে হাত দিয়ে বলল, কই? জানি না। বলে ঈশা এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর রিয়ান হ্যাবলার মতো ঈশার দিকে তাকিয়ে আছে। তারপর ধ্যান ভাঙলে জোরে জোরে হাসতে লাগলো। ওরে চালাক, আমার সাথে চালাকি। এবার ওয়াশরুম থেকে একবার বের হও, তোমার খবর আছে। বলেই রিয়ান বিছানায় গিয়ে বসলো। প্রায় অনেকক্ষণ গেল, তবুও ঈশার খবর নেই। তাই রিয়ান আধশোয়া হয়ে চোখ বুজে রয়েছে। তখনই ঈশা আস্তে করে ওয়াশরুমের দরজা খুলে উকি দিয়ে দেখতে লাগলো। বিছানার দিকে চোখ যেতেই দেখলো রিয়ান চোখ বন্ধ করে আছে। ঈশা ভাবলো এটাই সুযোগ। তাই বের হয়ে পা টিপে টিপে ঈশা ড্রেসিং টেবিলের কাছে গেল। আয়নায় দেখলো রিয়ান এখনো চোখ বুজে রয়েছে। তাই ঈশাও নিশ্চিন্তে তোয়ালে দিয়ে নিচের চুল মুছতে লাগলো। হঠাৎ কেউ ঈশাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। ঈশা ভয় পেয়ে গেল। আয়নায় তাকিয়ে দেখে রিয়ান তাকে জড়িয়ে ধরে তার চুলে নাক ডুবিয়েছে। রিয়ান নেশা ভরা কণ্ঠে বলতে লাগলো, তোমার চুলে সুগন্ধে পাগল হয়ে যাচ্ছি জান। এইভাবে জড়িয়ে ধরলে ঘুমাবো কি করে? তোমার চুলের সুগন্ধে পাগল হয়ে যাচ্ছি জান। কেন এত পাগল করো আমায় বলো তো? যেদিন প্রথম তোমায় দেখেছি সেদিন মনের মধ্যে এক অদ্ভুত ফিলিংস ধাওয়া করে, যা অন্য কোনো মেয়েকে দেখে হয়নি। জানি না তোমার মধ্যে এমন কি আছে যেটা তোমার প্রতি আমায় আকর্ষণীয় করে তুলেছে এবং প্রতিনিয়ত করেছে। কি এমন অদ্ভুত শক্তি আছে তোমার মধ্যে, বলতে পারো? ঈশা কিছু বলল না, শুধু শুনল। ঈশাকে চুপ থাকতে দেখে রিয়ান বলল, কি হলো জান, কিছু কি বলার নেই তোমার? না, ছাড়ুন। এখনো কি আমায় মানতে পারছো না? না। এই তো আমার লক্ষ্মী বউ। তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি কখনো ছেলেদের দিকে ফিরেও তাকাওনি। অ্যান্ড আমাকে পাত্তাই দিচ্ছ না, যাকে দেখে মেয়েরা ক্রাশ খায়। আমি অন্যদের মতো না। সেই জন্যই তো তোমায় এত বেশি ভালোবাসি জান। আচ্ছা, আপনাকে একটি কথা বলি, মাইন্ড করবেন না? একদমই না। কেন? ভালোবাসি যে, তাই। উফ, ছাড়েন তো, অসহ্য। ছাড়বো না আমার বউকে, আমি ধরেছি। তোমার কি? কিছুই না, ছাড়েন। নো। বলছিলাম কি রিয়ান, তুই... বলেই রিয়াদ হাঁ হয়ে অন্যদিকে ফিরে গেল। রিয়ান রিয়াদকে দেখে ঈশাকে ছেড়ে দিল এবং অন্যদিকে চলে গেল। ঈশা তো লজ্জায় লাল হয়ে গেছে। রিয়াদ আবার বলল, তোমাদের রোমান্স শেষ হলে কি আমি আসতে পারি? হারামি, আমার রোমান্সের ব্যান্ড বাজিয়ে এখন ভালো সাজা হচ্ছে। আমি কি জানতাম নাকি তুই রোমান্স করছিস? জানলে কখনো কাবাব মে হাড্ডিও আসতাম না। অলরেডি বোন তো হলি। সেটা আমিও বলেছি, আর তোর এখানে দোষ আছে। কি? দরজা খুলে রোমান্স করছিস তো আমি বলতেই পারি। ওকে মেরা ভাই, ক্ষমা চাইছি। নেক্সট ডে আর কখনো এরকম হবে না। গুড বয়।
ঈশার এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে গেল। রিয়াদ ঈশার কাণ্ডে বেকুব বনে গেল। কি হলো? ভাবি এভাবে দৌড়ে চলে গেল কেন? আমি কি জানি। কই ভাবলাম জমিয়ে আড্ডা দিব। ঈশাকে ছাড়াই আড্ডা দিব, চল বেলকনিতে। ওকে। বলেই ওরা ব্যালকনিতে চলে যায়। একদিকে ঈশা দৌড়িয়ে ড্রয়িং রুমে চলে আসলো এবং সোফায় বসে হাঁপাতে লাগলো। রিয়ানের মা ঈশার দৌড়ানো দেখে উনিও ছুটে আসলো ঈশার কাছে এবং উত্তেজিত হয়ে বলতে লাগলো, কি হলো ঈশা, তুমি এখানে দৌড়ে আসলে কেন মা? আন্টি দেখেন না আপনার বলেই ঈশা আর তার মুখে হাত দিল আর ভাবতে লাগলো, কি বলে ফেলেছিল সে? আমার ছেলে মানে? মানে কি হলো বলো। না কিছু না, এমনি জগিং করছিলাম আন্টি। ও আচ্ছা, এই ব্যাপার। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। তার রিয়ান কোথায়? উনি রিয়াদ ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছে। আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই না? হঠাৎ এই কথা কেন বলছেন আন্টি? তোমাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য? আরে না আন্টি, অন্যায়ের কিছুই নেই এখানে। আছে। কি? এই যে বারবার আন্টি বলছো, এটা কি অন্যায় নয়? ঈশা তৎক্ষণাৎ চিহুপাই কামড় দিল। আসলে হয়েছে কি, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো তাই মিস্টেক হয়। সরি আন্টি, আই মিন আম্মু। বুঝেছি, আমায় এখনো মা ভাবতে পারোনি, তাই তো? আরে না আম্মু, তুমি আমার আরেক মা। বলেই ঈশা রিয়ানের মাকে জড়িয়ে ধরে। কি শাশুড়ি বউ মিলে কথা হচ্ছে? ও মা, শাশুড়ি না, আমার আরেক মা। বাবা, এক রাতেই পর হয়ে গেলাম। ও মা, তুমিও না। আচ্ছা যা, আর বলবো না। রিয়ানের মা তো মা মেয়ের কাণ্ড দেখে হাসছে। এইদিকে রিয়ান আর রিয়াদ মিলে ব্যালকনিতে গল্প করছে। তুই ভিডিওটা পেলে কি করে? আমি পাইনি, ঈশা পেয়েছে। হোয়াট? ও না থাকলে কখনোই পসিবল হতো না, বুঝলি? বুঝলাম। এখন নিচে চল, প্রচুর খিদে পেয়েছে। ওকে চল। তারপর দুই বন্ধু মিলে নিচে চলে আসলো। নিচে নামতেই দেখে ঈশা টেবিলে খাবার সাজিয়ে রাখছে। এটা দেখে রিয়ান খুব রেগে যায়। মা, ও মা। আরে কি এমন চেঁচাচ্ছিস কেন? ঈশা কাজ করছে কেন? সার্ভেন্টের কি কম পড়ছে নাকি? ও, এর জন্য চিল্লাতে হয়? সবে মাত্র বিয়ে হলো, এখনই কাজ? আমি বলেছি ওকে করতে, ও নিজে জোর করে করছে, এতে আমার কি দোষ? এই মেয়ে, তুমি কি এই বাড়ির কাজের লোক নাকি যে কাজ করার জন্য এমন পাগলামি করছো? রিয়ানের ধমকিতে ঈশা ভয় পেয়ে যায় এবং মাথা নিচু করে ফেলে। আরে ধমক দিচ্ছিস কেন? ওর এত কাজ করার শখ কেন সেটা আগে আমায় বোঝাও। আরে ইয়ার, এমন রাগারাগি করছিস কেন? ভাবি বউ হিসেবে এটুকু করতেই পারে, স্বাভাবিক। এতে এরকম বিহেভ করার কোনো মানেই হয় না। তুই চুপ থাক। এবার থাম রে আমার বউ পাগলা ছেলে। রিয়ান আর কিচ্ছু বলল না, রেগে চুপচাপ খাবারের জন্য বসে পড়ল। ঈশাও বসলো, তবে সামনাসামনি। কিছুক্ষণ পর রিয়ানের বাবা আসলে সবাই খাওয়া শুরু করে দেয়। ব্রেকফাস্টের আগে ঈশার বাবা মা চলে যায়। এতে ঈশা অনেক কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে। রিয়ান এতক্ষণ ভালো করে ঈশাকে দেখেনি, এখন দেখে ঈশার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঈশার অবস্থা দেখে রিয়ানের রাগ দূরে চলে গেল এবং ভাবতে লাগলো ঈশার কি হলো। তারপর খেয়াল করলো ঈশার বাবা মা নেই। আচ্ছা মা, আঙ্কেল আন্টি কোথায়? চলে গেছে। মানে কি তুমি আটকাবে না? আটকিয়েছিলাম, তবে শুনিনি। বলল ইলিয়াস ভাইজানের থানা থেকে কল এসেছে এবং আর্জেন্ট যেতে হবে, তাই আর থাকিনি। ও আচ্ছা। ঈশা তো কেঁদে মেদে অস্থির, অনেক কষ্টে সামলিয়েছি। ও এই ব্যাপার, আহালে আমার জানটা কত কষ্ট পাচ্ছে। তবে চান
তোমাকে তো এত সহজে ছাড়ছি না। ঈশা রিয়ানের দিকে চোখ যেতেই দেখলো রিয়ান তার দিকে সেই স্টুপিড হাসিটা দিচ্ছে। এতে ঈশা বিষম খেল। রিয়ানের মা তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে বলল, কি হলো মা, তুমি ঠিক আছো তো? ঈশা ঢকঢক করে পুরোটা পানি খেয়ে ফেললো। তারপর আস্তে ধীরে রিয়ানের মাকে বলল, মা আমি একদম ঠিক আছি। রিয়ানের জ্বালাতনে ঈশার গলা দিয়ে খাবারও নামছে না। ঈশাকে না খেয়ে বসে থাকতে দেখে রিয়াদ বলল, কি হলো, ভাবি খাচ্ছে না কেন? আসলে ভাইয়া আমার খাওয়া দাওয়া শেষ, আমি এখন উঠি। বলেই ঈশা আর কিছু না খেয়ে উপরে চলে গেল। রিয়ান তো রেগে আগুন, কারণ ঈশা যে তার জন্যই খায়নি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে। আর ঈশাও তেমন কিছুই খায়নি। মা তুমি আলাদা পেটে খাবার দাও, আমি ঈশাকে খাইয়ে দিব। আচ্ছা, খেয়ে দিচ্ছি। ওকে। বলেই সবাই খেয়ে নিল। তারপর রিয়ান ঈশার জন্য খাবার নিয়ে রুমে আসলো। রুমে এসে দেখে ঈশা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। রিয়ান খাবারটা বেড বক্সে রেখে ঈশার কাছে যেয়ে ঈশার কাঁধে হাত রাখলো। ঈশা চমকিয়ে উঠল এবং পিছনে তাকালো। ঈশা আর কিছু বলল না। কি ভাবছিলে? কই কিছু না তো। তো নাকে চলে আসলে কেন? আপনার জ্বালায় খেতে পারলাম কই। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এখন এসো, খেয়ে নিবে। খাবো না। কেন? খিদে নেই। সেটা তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। সো চলো, খাবে। বললাম না খাবো না। রিয়ান মুচকি হেসে বলল, তুমি হয়তো ভালো করেই জানো রাগলে আমি তোমার সাথে কি কি করতে পারি। সো যা বলছি চুপচাপ তাই করো, রাগিও না আমায়। ঈশা একটা শুকনো ঢোক গিলে বিছানায় গিয়ে বসলো এবং খেতে নিলে রিয়ান হাত ধরে আটকালো। আমি খাইয়ে দিব। কিন্তু আবার? ঈশা ভয়ে আর কিছু বলল না। রিয়ান হাত ধুয়ে এসে পরম যত্নে খাইয়ে দিতে লাগলো যেন ঈশা ছোট বাচ্চা। খাওয়া শেষে রিয়ান নিজের রুমাল দিয়ে ঈশার মুখ মুছে দিল। ঈশা মুগ্ধ নয়নে রিয়ানকে দেখছে। রিয়ান সার্ভেন্টকে ডেকে প্লেট নিয়ে যেতে বলল। ঈশাও বেরিয়ে গেল এবং রিয়ানের মায়ের সাথে গিয়ে গল্প করতে লাগলো। আর রিয়ান রুমে বসে ঈশার ফোন চেক করছে এবং ডেভির স্মাইল দিচ্ছে। ঈশা একেবারে লাঞ্চ সেরে রুমে আসলো। রুমে এসে দেখে রিয়ান রুমে নেই। তাই ঈশা নিশ্চিন্তে শুয়ে শুয়ে ফোন টিপতে থাকলো। হঠাৎ একটা জিনিস দেখে ঈশা অনেকটাই রেগে গেল। তখনই রিয়ান রুমে ঢুকলো আর ঈশাও রিয়ানের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ঈশা রিয়ানের সামনে গিয়ে ফোন দেখিয়ে বলল, এগুলো কি? কোনগুলো? চোখে দেখেন না, অন্ধ নাকি আপনি? তোমার প্রেমে। উফ, এত না পেঁচিয়ে সোজাসুজি বলুন। ম্যারিড স্ট্যাটাস আমার সাথে কেন চান? আপনি আমার পারমিশন ছাড়া ফোন ধরেছেন কেন? বউয়ের ফোন ধরতে পারমিশন লাগে নাকি? হ্যাঁ লাগে। দিলেন কেন আপনি? তোমার বিয়ে হয়েছে তাও আমার সাথে, তো দিব না? বিয়ে হয়েছে বলে সবাইকে জানাতে হবে? অফকোর্স চান। কেন, কোনো সমস্যা বুঝি? উফ, আপনি অসহ্য। বলে ঈশা রুম থেকে বেরোতে নিল। রিয়ান আটকালো। কোথায় যাচ্ছ? মরতে কোনো সমস্যা? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব, ফাজিল মেয়ে। এবার ঈশা ধমক খেয়ে কেঁদে দিল। রিয়ান ঈশার কান্না দেখে বেকুব বনে গেল। এই পাগলি, কাঁদছো কেন? আপনি খুব পচা, শুধু আমায় বকা দেন। বলে আবার কাঁদতে লাগলো। রিয়ান ঈশাকে অনেকবার থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই থামছে না। তারপর রিয়ান আর উপায় না পেয়ে আলমারি থেকে অনেকগুলো চকোলেট বের করে ঈশার সামনে নিয়ে বলল, লক্ষ্মীটি, এবার তো চুপ করো। দেখো তোমার জন্য এতগুলো চকলেট। ঈশা চকোলেট দেখে কান্না থামিয়ে দিল এবং রিয়ানের হাত থেকে ছো মেরে চকলেটগুলো নিয়ে বিছানায় গিয়ে বসলো আর খেতে লাগলো। আর রিয়ান হাবলার মতো তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে, এত বড় মেয়ে কি করে এমন বাচ্চাদের মতো বিহেভ করছে।
রিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশা বলতে লাগলো, কি হলো, এইভাবে তাকিয়ে নজর দিচ্ছেন কেন? রিয়ান ভ্যাবাচাকা খেয়ে ঈশাকে বলল, নজর দিচ্ছি মানে কি? মানে হলো আপনি আমার চকলেটের দিকে নজর দিচ্ছেন। আমার বুঝি পেট ব্যথা করবে না? ফালতু কথা কম বলো, আমি বাচ্চা নই বুঝলে? আপনি তো বাচ্চাই। না, কিছুদিন পর বাচ্চার বাবা হব, আর তুমি কিছুদিন পর বাচ্চার মা হবা, আর এখন বাচ্চামি করছো? ছি ছি, এসব কি বলছেন? কেন, মা তো একদিন না একদিন হবাই, তাই না? উফ, চুপ করুন তো, শান্তি মতো খেতে দিন। ওকে ফাইন। তারপর ঈশা আবার খেতে শুরু করলো, আর রিয়ান দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তার ঈশাকে দেখছে। ঈশা চকোলেট খেয়ে গালে মুখে লাগিয়ে ফেলেছে। রিয়ান ঈশার খাওয়া দেখে ঈশার সামনে গিয়ে বসলো। চকলেট খাবো? আগে বলতে পারলেন না? এখন তো খাওয়া শেষ। না, এখনো শেষ হয়নি। কোথায়? আমি তো সব ঈশাকে আর বলতে দিল না, তার আগেই রিয়ান চেটে পুরোটা খেয়ে নিল ঈশার মুখে লাগা চকলেটগুলো। খাওয়া শেষ চকলেট, অনেক টেস্টি। ঈশা এখনো মূর্তি হয়ে আছে। রিয়ান ঈশার অবস্থা দেখে মুচকি হেসে বলল, চলো গেম খেলি। কি? কিল্ড গেম, পিসিতে। ওয়াও, ওকে ডান। ওকে। বলেই রিয়ান টিভিতে ভিডিও গেম অন করলো। দুইজন মিলে জমিয়ে খেলছে। ঈশা তো বেশ এনজয় করছে। শেষে রিয়ান ইচ্ছে করে হেরে গেল এবং ঈশাকে জিতিয়ে দিল। ঈশা তো বেশ খুশি রিয়ানকে হারিয়ে। রিয়ান মুগ্ধ হয়ে ঈশার হাসি মাখা মুখটা দেখছে। সে তো চেয়েছিল ঈশাকে খুশি করতে। রিয়ান আর ঈশার হাসির আওয়াজ রিয়ানের মা বাবার কানেও গেল। শুনেছো, ছেলে মেয়ে দুজন কত খুশি। শুনছি। আমার আর ওদের নিয়ে চিন্তা নেই। ঈশাও মানে নিতে পারবে খুব সহজেই। ছেলেটা মেয়েটাকে টাইম দিচ্ছে। ঠিক বলছো, দুজন দুজনের জন্যই। সন্ধ্যা পর্যন্ত দুইজন মিলে খেললো। ডিনার সেরে ঈশা রুমে এসে দেখলো রিয়ান ঘুমিয়ে আছে। এতে ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল লাইট অফ করে। যখনই চোখ বন্ধ করলো তখনই রিয়ান ঈশাকে জড়িয়ে ধরল। আরে হচ্ছেটা কি? আপনার জন্য কি শান্তি মতো ঘুমাতেও পারবো না? তোমাকে জেগে থাকতে বলেছি নাকি আমি? ঘুমাও। এইভাবে জড়িয়ে ধরলে ঘুমাবো কি করে? এইভাবেই এখন ঘুমাও। বলেই রিয়ান ঘুমিয়ে পড়ল। ঈশা বিরক্তি ফিল করলেও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। সকালে ঈশা ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো রিয়ানের বুকে। রিয়ানের দিকে তাকিয়ে দেখলো রিয়ান এখনো ঘুমোচ্ছে। আজ ঈশা রিয়ানকে ভালোভাবে দেখেছে। মানুষটাকে আগে ভালো করে খেয়াল করিনি। কি নিষ্পাপ কিউট কিউট চেহারা, মনে হচ্ছে কোনো হিরো। ফেসের কাটিংটাই অন্যরকম, ছোট ছোট চোখ, কি কিউট। ভেবেই ঈশা ভালো করে পর্যবেক্ষণ করছে রিয়ানকে। ঈশা আলতো করে রিয়ানের গালে হাত রাখলো। ঘুমের সুযোগ নিয়ে আদর করা হচ্ছে বুঝি? ঈশা অবাক হয়ে বলল, আপনি জেগে আছেন? তোমার এই নরম হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে গেল জান। ঈশা খেয়াল করলো তার হাত এখনো রিয়ানের গালে। হাত সরাতে নিলে রিয়ান ধরে আবার নিচের গালে রাখলো। এই তুমি এত ছটফট করো কেন বলো তো? আমার অস্তিত্ব লাগে, ছাড়েন। ওকে ছেড়ে দিলাম, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। কেন? আমার শ্বশুর বাড়ি যাবো তাই। শাশুড়ি মা আমার বাসায়? হ্যাঁ, এখন তো উঠো, নাকি আরো রোমান্স করার ইচ্ছা? ঈশা রিয়ানকে ধাক্কা মেরে ওয়াশরুমে চলে গেল আর রিয়ান শুয়ে শুয়ে হাসতে হাসতে লাগলো। কিছুক্ষণ পর উঠে গোছগাছ করে নিল। ততক্ষণে ঈশা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। গোছগাছ সব রেডি দেখে ঈশা তো অবাক। এইটুকু সময়ে কি করে এত গোছগাছ করলেন? আমার অভ্যাস আছে, দেশের বাইরে অনেক সময় ইমার্জেন্সি যেতে হয়, সেই থেকে অভ্যাস হয়ে গেছে। ওকে, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি বাকিটা দেখছি। ওকে।
বলেই রিয়ান চলে গেল ফ্রেশ হতে, আর ঈশা ততক্ষণে রেডি হয়ে নিল। কিছুক্ষণের মধ্যে রিয়ান ফ্রেশ হয়ে চলে আসলো। তারপর রেডি হয়ে একসাথে নিচে নামলো। রিয়ান এবং ঈশাকে রেডি হয়ে নামতে দেখে রিয়ানের মা বলল, কি সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? আসলে মা, ঈশা তার মা বাবার জন্য মন খারাপ করেছিল, তাই ভাবলাম 2 দিন থেকে আসি। হ্যাঁ ঠিক ভেবেছিস, এখন আয় খেয়ে নিবি। ওকে। বলেই সবাই মিলে খাবার টেবিলে বসলো। রিয়ানের বাবা আসলে খাওয়া শুরু করলো। রিয়ানের বাবা জিজ্ঞেস করলো, রিয়ানও খুলে বলে। আচ্ছা তাহলে যাও। তারপর ঈশা এবং রিয়ান খেয়ে নিল আর যাওয়ার জন্য প্রস্তুত হলো। তোকে ছাড়া একা কি করে থাকি মা? ও মা, 2 দিনই তো। মিস করবো তোকে, আর সাবধানে যাবি কেমন? ওকে মা, তুমিও সাবধানে থেকো। আর রিয়ান, সাবধানে ড্রাইভ করবি। ও মা, আমি আজ নতুন ড্রাইভ করছি না। যাই হোক, সাবধানে যা। বাই। বাই মা। রিয়ানের মাকে বিদায় জানিয়ে রিয়ান এবং ঈশা গাড়িতে উঠে বসে। রিয়ান ড্রাইভিং সিটে এবং ঈশা পাশের সিটে। রিয়ান ড্রাইভ করছে আর ঈশাকে আর চোখে দেখছে। ঈশা এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। ঈশা চকোলেট কালারের একটা শাড়ি পরেছে। ঈশাকে খুবই সুন্দর লাগছে। একটা কথা বলি? বলে ফেলুন। তোমাকে না আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ঈশা জানালা থেকে মুখ ফিরিয়ে রিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, মানে? আমার কাছে তো তোমায় চকলেট মনে হচ্ছে। আমি কোনো খাবার না, ওকে? তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। বাজে কথা না বলে চুপচাপ ড্রাইভ করুন। রিয়ান মুচকি হেসে ড্রাইভিংয়ে মন দিল। তারপর আর কোনো কথা হলো না দুজনের মাঝে। আরও কিছুক্ষণের মধ্যে ঈশা আর রিয়ান ঈশাদের বাসায় পৌঁছে গেল। ঈশা তো রিয়ানকে ছেড়েই এক দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং বেল বাজালো। এই সময় আবার কে এলো? ঈশার বাবা, দেখুন তো কে এসেছে, আমি রান্না ছেড়ে আসতে পারছি না। আচ্ছা যাচ্ছি। বলেই ঈশার বাবা গিয়ে দরজা খুলে দিল এবং ঈশাকে দেখে তো অবাক। ঈশা বাবা বলে জড়িয়ে ধরল। ইলিয়াস সাহেবও মেয়েকে জড়িয়ে ধরলেন। মা, তুই এসেছিস? হ্যাঁ বাবা। তুই একা কেন? রিয়ান কোথায়? এই তো বাবা। ইলিয়াস সাহেব পিছে তাকিয়ে দেখলেন রিয়ান দাঁড়িয়ে আছে আর তার পাশে কিছু বডিগার্ড হাতে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। কে এসেছে? নিজে এসে দেখে যাও কে এসেছে। ঈশার মা এসে ঈশাকে দেখে বলল, মা তুই এসেছিস? বলেই ঈশাকে জড়িয়ে ধরল। হ্যাঁ মা, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, এখন সবাই ভেতরে আয়। রিয়ান বাবা আসো। হ্যাঁ আম্মু, চলুন। বলেই এক এক করে সবাই ভিতরে ঢুকলো। রিয়ান চোখের ইশারা করতে বডিগার্ড জিনিসপত্র রেখে চলে গেল। আপনার বন্ধু পাঠিয়েছে। সত্যি? আশা পারেও বটে। তা তোমরা ফ্রেশ হয়ে রেস্ট নাও। ঈশা রিয়ানকে রুমে নিয়ে যা। আচ্ছা মা, আসুন আমার সাথে। ওকে। বলেই রিয়ান ঈশার পিছু পিছু রুমে গেল। রিয়ান রুমের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। এভাবে দেখার কি আছে? না, দেখছি আমার বউটার হাতের গুণ। ও আচ্ছা, তাহলে দেখুন, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। বলেই ঈশা ফ্রেশ হতে চলে গেল। আর রিয়ান ভাবছে ঈশা তার রুমটাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। রিয়ান রুম ছেড়ে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে গিয়ে রিয়ান আরও অবাক হলো, কারণ বারান্দার অর্ধেকটাই ফুল গাছ দিয়ে ভরা। গোলাপ ফুলের গাছই বেশি, লাল, গোলাপি, সাদা কালারের। রিয়ান কিছুক্ষণ ফুল গাছগুলো দেখে ঘরে চলে আসলো এবং ঈশাও ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। ঈশা বেরোতেই রিয়ান ভিতরে ঢুকে পড়ল। ঈশা লাগেজ থেকে জামা বের করে আলমারিতে রাখলো। হঠাৎ আলমারির উপরে একটা ছোট্ট ব্যাগ দেখতে পেল। সেটাতে কি আছে সেটা ঈশা বুঝতে পারল না, তাই চিন্তা করলো নামিয়ে দেখবে কি আছে। যেই ভাবা সেই কাজ। ঈশা চেয়ার নিয়ে উঠল এবং নামানোর চেষ্টা করলো, কিন্তু খুব ভারী, তাই ঈশাও সহজে নামাতে পারছে না। তবুও ঈশা নামানোর চেষ্টা করতে লাগলো।
তখনই রিয়ান ওয়াশরুম থেকে বেরোলো। ঈশা নামাতে নিলে ব্যাগের উপর থেকে কিছু বই ঈশার উপর পড়লো আর ঈশাও পড়ে যেতে নিল। তখনই রিয়ান এসে ঈশাকে ধরে নিল। ঈশা চোখ মুখ খিচে রয়েছে ভয়ে। আস্তে আস্তে চোখ খুলে দেখলো সে রিয়ানের কোলে। রিয়ানকে দেখে ঈশা আরো ভয় পেয়ে গেল, কারণ রিয়ান প্রচুর রেগে আছে। দেখে শুনে কাজ করতে পারো না? এখন যদি আমি সময় মতো না আসতাম কি হতো ভাবতে পারছো? ঈশা ভয়ে ভয়ে বলল, আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি তাই না? দাঁড়াও বোঝাচ্ছি। বলেই রিয়ান ঈশাকে বিছানায় ফেলে দিল। উফ, আমার কোমর গেল গো। ওই ছ্যামড়া আমাকে কি ময়লা আবর্জনা মনে হচ্ছে নাকি যেভাবে ফেলে দিলেন? এইটাই তোমার শাস্তি, এমন পাকনামি করার জন্য। আর কি বললে? স্যামরা তাই না? দাঁড়াও বোঝাচ্ছি মজা। বলেই রিয়ান ঈশার দিকে এগোতে লাগলো আর ঈশা পেছোতে লাগলো। দেখুন, একদম এগোবেন না, ভালো হবে না বলে দিচ্ছি। কেন, কি করবে শুনি? ঈশা, কই তুই? সরি, আমি কিছু দেখিনি। রিয়ান শীত বলে উঠল আস্তে। তিশা অন্যদিকে ফিরে গেল। ঈশা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং বলল, আরে তিশা, তুই আয় আয়, ভেতরে আয়। সরি, তোদের প্রাইভেট টাইমে ডিস্টার্ব করার জন্য। আরে না, তেমন কিছু না। আপনাকে তো চিনলাম না। জিজু, আমি তিশা, ঈশার বেস্ট ফ্রেন্ড আর আপনার শালি। ও থ্যাংক গড, একটা শালি তো পেলাম। আমি তো ভেবেছি আমার কপালে তাও জুটবে না। রিয়ানের কথা শুনে তিশা হেসে উঠল আর ঈশা ভেঙচি কাটল। আচ্ছা বাদ দে, তা তুই জানলি কি করে আমি এসেছি? আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা মাথায় রাখিস। তোর খবর আমি জানবো না তো কে জানবে বলতো? তা তো অবশ্যই। আচ্ছা, আমার না টয়লেট টিস্যু শেষ হয়ে গেছে, তাই তোকে প্রয়োজন। কুত্তি বলেই ঈশার দিকে এগোতে নিল। তার আগেই ঈশা হাওয়ার বেগে রুম থেকে বেরিয়ে গেল আর ঈশা চিল্লিয়ে বলতে লাগলো, ঈশার বাচ্চা, দেখি তুই আর কত পালিয়ে বেড়াতে পারিস। সেটা তোর ভাবতে হবে না, কোল আলু। তবে রে। ঈশা আবার পালালো। রিয়ান ঈশা এবং তিশার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এইদিকে আন্টি, রিয়ানকে দেখছি না। ও তো ঈশাকে নিয়ে ঈশাদের বাড়িতে গেছে। ও শিট। আচ্ছা আন্টি, আমি অ্যাড্রেসটা দিতে পারবেন? হ্যাঁ। থ্যাঙ্কস আন্টি, আমি এখন আসি। সে কি কথা, কিছু খেয়ে তো যা। না আন্টি, সময় নেই, এখনো যেতে হবে, ইমার্জেন্সি। বলেই রিয়াদার দেরি না করে গাড়িতে উঠে এক টানে ঈশাদের বাসায় চলে আসলো। এসে বেল বাজালো। ঈশা গিয়ে দরজা খুলে দিল। আরে রিয়াদ ভাই, আপনি? হ্যাঁ ভাবি, রিয়ান কোথায়? আমার রুমে, ভেতরে আসুন। রিয়াদ ভিতরে এসে বলল, আপনার রুমটা কোন দিকে ভাবি? উপরে দক্ষিণের শেষ রুমটা। ওকে, থ্যাঙ্কস ভাবি। রিয়াদ আর কিছু না বলে ডিরেক্ট উপরে চলে গেল। ঈশা বেকুবের মতো দাঁড়িয়ে রইল। তিশা রেগে মেগে সিঁড়ির দিকে আসছিল আর রিয়াদ তাড়াহুড়ো করে যেতে নিলে দুজন দুজনের সাথে ধাক্কা খায়। কেউই খেয়াল করেনি। তিশা তো আরো রেগে গেল। ওই বাটপার, চোখে কি দেখোস না? চোখ কি দাঁতের ভিতরে ঢুকিয়ে রাখছোস? তোর সাহস কেমনে হয় এই তিশারে ধাক্কা দেওয়ার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। It's your fault, not mine, okay? So get lost from here, stupid. ওই ইংলিশের 14 গোষ্ঠী, ইংলিশে পকপক না কইরা বাংলায় বল। আর কি বললি? আমি গেট লস্ট হব? গেট লস্ট তো তোরে করমু। একজন পুলিশ ইন্সপেক্টরের কলার ধরেছেন প্লাস বকাবকি করেছেন। জানেন আপনাকে এই অপরাধ লকআপে ঢুকতে পারি? চিটারি কম কর। তুই একটা চোর, চুরি করতে ঢুকছিস বাড়িতে, সেটা বেশ করেই বুঝতে পারছি। এখন তাড়াতাড়ি বল, এই বাড়ির কি কি জিনিস নিজের পকেটে ঢুকিয়েছিস, নইলে গণধোলাই খাওয়াবো। What the hell? Your hell my foot. Now answer me quick. আরে হচ্ছেটা কি? তিশা, একে এইভাবে ধরেছো কেন? জিজু,
এ চোরটা বাড়িতে চুরি করতে ঢুকেছে, আমি পাকড়াও করেছি ব্যাটাকে। শাট আপ ইডিয়েট। রিয়ান, এই পাগল মেয়ের হাত থেকে আমাকে বাঁচা প্লিজ। কি বললেন? আমি পাগল? রিয়া তার উপায় না পেয়ে তার ইন্সপেক্টরের ব্যাজটা তিশার সামনে ধরল। তিশা ব্যাজ দেখে ভয় পেয়ে গেল এবং সাথে সাথে কলার ছেড়ে দিল। সরি, আমি আসলে বুঝতে পারিনি জিজু, উনি কে? আমার বেস্ট ফ্রেন্ড রিয়ান আহমেদ। ও আচ্ছা, হাই, আমি তিশা, ঈশার বেস্ট ফ্রেন্ড। বলেই এক দৌড় দিল। তিশার কাণ্ডে রিয়ান আর রিয়াদ দুজনেই হেসে দিল। তা তুই এখানে কেন? ও হ্যাঁ, ভুলে গেছে, আমাদের সাথে কেউ চাল চাচ্ছে দোস্ত। মানে কি, কে? আরে সেটাই তো বুঝতে পারছি না, আমাদের কোম্পানির অনেক ফাইলস অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। হোয়াট? এটা কি করে হচ্ছে? আমিও তো সেইটাই ভাবছি, কে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। চিন্তা করিস না, ওকে আমি তো বের করবই। তবে একটা কথা শুনে রাখ, কেউ যেন কিছু জানতে না পারে। নর্মাল থাক, এমন ভাব দেখা যে কিছুই হয়নি। ওকে ডান, আমি তাহলে যাই। যাই মানে কি? আজ তো আপনাকে ছাড়ছি না, আসুন লাঞ্চ করবেন। আরে না ভাবি, পরের দিন আসবো। একদম না, আমি যা বলেছি সেটাই লাস্ট, মনে রাখবেন। দোস্ত একটু বোঝা না। ঈশা ঠিকই বলছে, তুই কোথাও যাচ্ছিস না। বাট চুপ, চল। তারপর রিয়ান রিয়াদকে টেনে টেনে নিচে নিয়ে গেল। জোর করে রিয়ান রিয়াদকে খাইয়ে দিল। দুই বন্ধুর কাণ্ডে সবাই হাসছে। খেয়েই রিয়াদ চলে গেল। এভাবেই দুদিন কেটে গেল। যাওয়ার সময় চলে আসলো। ঈশার তো সেই মন খারাপ। রিয়ানও চাচ্ছে না যেতে, তবে ওর যাওয়া প্রয়োজন, তাই যেতে বাধ্য হচ্ছে। ঈশাকেও রেখে যেতে পারবে না। ঈশা প্লিজ মন খারাপ কইরো না, আবার তো আসবোই তাই না? প্লিজ লক্ষ্মীটি, আর মন খারাপ করে থেকো না। ঈশা চুপ। অফিসে আর্জেন্ট কাজ আছে, তাই যেতে বাধ্য হচ্ছি। সোনা, কেন বুঝতে চাইছো না? আচ্ছা, আমি চেঞ্জ করে আসি। ওকে যান। বলেই রিয়ান মুচকে হাসলো। ঈশা ভেঙচি কেটে চলে গেল ওয়াশরুমে। ততক্ষণে রিয়ানও রেডি হয়ে গেল। ঈশাও কিছুক্ষণের মধ্যেই বের হলো। ঈশা বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। হিজাব বোরকা পরে বের হবা। মানে কি? যা বলেছি তাই করো, এত প্রশ্ন কিসের? আচ্ছা, পড়ছি। এরপর ঈশার কথা না বাড়িয়ে বরখা পরে হিজাব পরে নিল। রিয়ান আগেই নিচে গিয়ে সবাইকে সামলিয়েছে। কিছুক্ষণ পর ঈশা নিচে নামলো আর বাবা মাকে জড়িয়ে ধরলো। ভালো থেকো তোমরা। তুইও নিজের খেয়াল রাখিস মা। হ্যাঁ মা, রাখবো। তারপর ঈশা তার মাকে ছেড়ে তিশাকে জড়িয়ে ধরলো। খুব মিস করবো তোকে তিশু। আমিও তোকে মিস করব দোস্ত, আমাকে ভুলে যাবি না তো? ধুর, তোকে ভুলবো কেন? তোকে ভুললে টয়লেট টিস্যু দেবে কে? কুত্তি। হয়েছে, এবার তো থাম। তোমার মেয়ে সবসময় আমার পেছনে লাগে কেন? তোর নিজের দোষে। আহা থাম না এবার। আচ্ছা আচ্ছা, থামলাম। আচ্ছা এখন যাই তাহলে, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও। তারপর সবাইকে বিদায় জানিয়ে ঈশা আর রিয়ান গাড়িতে বসে পড়ল। সারা রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বলল না। ঈশার খুব ইচ্ছে করছিল রিয়ানের দুষ্টুমি ভরা কথাগুলো শুনতে, কিন্তু রিয়ান কিছুই বলেনি। তাই ঈশাও মন খারাপ করে কিচ্ছু বলেনি। রিয়ান চিন্তায় চিন্তায় এতটাই অস্থির যে ঈশার কথা ভুলেই গেছে। 30 মিনিটের মধ্যে শাহবাড়িতে চলে আসলো দুজনে। যেই দরজা দিয়ে ঢুকলো, অমনি উপর থেকে একটা মেয়ে দৌড়িয়ে এসে রিয়ানকে ওহ বেবি বলে জড়িয়ে ধরলো। ঈশার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। রিয়ানও তাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে রিয়ান বলল, ও হোয়াট এ সারপ্রাইজ লিজা, কবে এলি? এই তো কাল রাতে শুনি তুই নেই, তা কোথায় গিয়েছিলি? শ্বশুর বাড়িতে। মানে তুই বিয়ে করেছিস? হ্যাঁ, এই যে আমার ওয়াইফ ঈশা শাহ, আর ঈশা লিজা আমার কাজিন, বা বলতে পারো
আমার ফুপির মেয়ে কালই অস্ট্রেলিয়া থেকে ফিরল। ঈশার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে লিসা। মনে হচ্ছে চোখ দিয়ে ক্ষোভ বেরোচ্ছে। সেটা রিয়ান বুঝতে না পারলেও ঈশা ভালোই বুঝতে পারছে। তারপর লিসা ঈশাকে দেখিয়ে দেখিয়ে রিয়ানের এক হাত জড়িয়ে পড়ল। চলো না বেবি, উপরে গিয়ে কথা বলি। জানো কতদিনের কথা জমে আছে? উপরে যাওয়ার দরকার নেই, ড্রয়িং রুমে বসে কথা বলি। লিসা মলিন সুরে পড়ল। ওকে। আর ঈশা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। ওকে। বলে ঈশা তার চাপা রাগ নিয়ে হনহন করে চলে গেল রুমে। লিসার রিয়ানের সাথে এত মিশামিশি একদমই সহ্য হচ্ছে না ঈশার। পুরো গা পিত্তি জ্বলে যাচ্ছে। ছেশ্রী মাইয়া দেখছস, রিয়ান বিবাহিত, ওর সাথে বউ আছে, তবু এত ঢলাঢলি কি এরবে? নিজেকে কি বেশি সুন্দরী মনে করিস? চেহারার যা ছিঁড়ি, গোবরও মুখ তুলে তাকাবে না। ফকিন্নি, ছ্যাঁচড়া, ঢলাঢলির 14 গোষ্ঠী। ওগুলোই ভাবতে ভাবতে রেগে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা চলে গেল ড্রয়িং রুমে, কারণ লিজাকে বিশ্বাস করে না ঈশা। ড্রয়িং রুমে গিয়ে দেখলো রিয়ান, লিসা আর রিয়াদ আড্ডা দিচ্ছে। লিসা হাসতে হাসতে বারবার রিয়ানের গায়ের উপরে ঢলে পড়ছে। এতে রিয়ানের কোনো রিয়াকশনই নেই। এগুলো দেখে ঈশার গা পুরো কোমড়া হয়ে যাচ্ছে। ঈশা সহ্য করতে না পেরে রিয়ানদের সাথে আড্ডায় যোগ দিল। ঈশা রিয়ানের ডান পাশে বসলো, তবে কিছুটা দূরত্ব রেখে, আর লিসা রিয়ানের বাম পাশে। ঈশা একটু দূরে বসায় রিয়ান ঈশার কোমর জড়িয়ে এক টান দেয়, অথচ কেউ তা বুঝতে পারে না, তবে লিসা দেখেছে। ঈশা রিয়ানের কাণ্ড দেখে রিয়ানের দিকে তাকায়। রিয়ানের রিয়াকশন এমন যেন সে কিছুই করেনি, শুধু হাসছে আর কথা বলছে। ঈশা ফিসফিস করে বলছে, হচ্ছেটা কি? আমার থেকে দূরে বসেছিলে কেন? আমার ইচ্ছা, আপনার কি? আমারই সব, আর দূরে যাওয়ার চিন্তা করবে না। করব, ছাড়েন আমায়। চুপচাপ বসো, না হলে সবার সামনে কিছু করে বসবো। ঈশা ভয়ে আর কিছু বলে না। রিয়ান আর ঈশার ফিসফিস দেখে রিয়াদ বলল, কি রে দোস্ত, কে তুই ফিসফিস করছিস দুজনে? আরে তেমন কিছু না, বাদ দে। বাদ দে বললি হলো নাকি? বল, আমরা একটু শুনি। কি বলো লিজা? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। এবার তো বল ইয়ার। রিয়ান রিয়াদের দিকে একটা কুসুম ছিটকে ফেলে দিয়ে পড়ল, তুই কখনো ভালো হবি না হারামি। তোর বিয়েটা জাস্ট একবার হতে দে, দেখিস তোর কি হাল আমি করি। প্রথমত, আমার বিয়ে হতে এখনো অনেক দেরি, এবং দ্বিতীয়ত, বিয়ে আমি একবারই করব। রিয়াদের কথা শুনে ঈশা তো হাসতে হাসতে মরে যাচ্ছে, তবুও রিয়ানের গায়ে ঢলে পড়ছে না। আর লিসা বেয়াদব সুযোগে সুযোগে বারবার রিয়ানের গায়ে ঢলে পড়ছে। ঈশা আর বেশি সহ্য করতে পারল না, তাই আস্তে আস্তে রিয়ানের পিছে গিয়ে হাত ঢুকিয়ে খুবই সাবধানে লিসাকে একটা জোরে চিমটি দেয়, এবং সাথে সাথে হাতটা সরিয়ে সামনে আনে। লিসা তো সেই চিৎকার এবং পিঁপড়া পিঁপড়া বলে চিল্লাতে লাগে আর লাফাতে লাগে। ঈশার তো সেই হাসি পাচ্ছে, তবুও অনেক কষ্টে হাসি থামিয়ে রেখেছে। রিয়ান বেবি প্লিজ লুক, এখানে অনেক বড় পিঁপড়া আছে, সেটাকে সরাও প্লিজ, আমায় কামড়িয়ে লাল করে ফেলেছে। এবার আর ঈশা হাসি থামিয়ে রাখতে পারল না, জোরে জোরে হু হু করে হাসতে লাগলো। ঈশার হাসিতে রিয়ান আর রিয়াদও যোগ দিল। ওদের হাসি দেখে লিসা রেগে চেঁচিয়ে বলল, হোয়াট দ্য হেল গাইস, ইট নট এ জোক, সিরিয়াসলি আমায় পিঁপড়ে কামড়িয়েছে, ট্রাস্ট মি। আরে ক্রেজি লিজা, পিঁপড়া তাও এখানে? ইটস অনলি ইউর ফল্ট, নাথিং এলস। রিয়েলি লিজা, তুই এখনো এসব নিয়ে ভাবছিস? বাট রিয়েলি ইটস নট মাই ফল্ট। বাই দা রাস্তা আপু, পিঁপড়া কোথায় সেটা একটু দেখাবে? ওই যে ওইখানে। দেখেন তো আছে কিনা। ঈশার এই কথায় রিয়ানের খটকা লাগছে, তবুও লিসার বসার জায়গায় চেক করতে লাগলো আদেও কোনো পিঁপড়া আছে কিনা। অনেক খুঁজেও রিয়ান পিঁপড়া পেল না। তারপর রেগে গিয়ে লিসাকে বলল, হোয়াট দ্য হেল লিজা, কোনো পিঁপড়া নেও শুধু শুধু খাটানোর মানে হয় না। বিলিভ মি, আই জাস্ট শাট আপ,
লিসা আর কিছু বলল না। লিসার ঈশার দিকে নজর যেতেই দেখলো ঈশা মুখ টিপে টিপে হাসছে। লিসার আর বুঝতে বাকি রইল না এগুলো কার কাজ। লিসা চিল্লিয়ে রিয়ানকে বলল, বেবি, আই এম ড্যাম শিওর এটা ঈশারই কাজ। ওর কাছে পিঁপড়া আছে। ঈশা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তবে এই মুহূর্তে হাসিই পাচ্ছে। ঈশা এবারও জোরে জোরে হাসতে লাগলো, সাথে রিয়াদও। রিয়ান রেগে বলল, স্টুপিড, মাথার বুদ্ধি কি সব গেছে? ঈশার কাছে পিঁপড়া আসবে কোথা থেকে? পাবনা পাঠানেরে। ইউ শাট আপ। আমি ম্যাড না যে আমায় রাবনে পাঠাবে। ওইটা রাবনে না, পাবনা হবে। ও সরি, মিস্টেক। রিয়ান বেবি প্লিজ দেখো, ঈশার কাছে পিঁপড়া আছে। আমি 100% শিওর। যদি না থাকে? আর আড্ডা দিব না, ঘুমোতে চলে যাব। নো, এইটুকুতে হবে না। তাহলে? ঈশাকে রেসপেক্ট দিয়ে কথা বলবি। ওকে ডান। তারপর রিয়ান ঈশাকে সার্চ করলো, বাট কিছুই পেল না। রিয়ান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো লিসার দিকে। লিসা তার পরেও বলল, সরি বেবি, আর হবে না। গেট লস্ট। আপু, আমার এতটাও মাথা খারাপ না যে আমি পিঁপড়া নিয়ে ঘোরাঘুরি করব। তুমি চুপ করো। আমি জানি এটা তোমারই কাজ। আমাকে অপমান করার জন্যই তুমি এটা করেছো। আবার আমার ঈশার সাথে দুর্ব্যবহার করছিস। আর একটা কথা যদি বলিস তাহলে এই রাতে এখনই তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি সামান্য এই মেয়েটার জন্য আমাকে এসব কথা বলতে পারলে? আরেকবার সামান্য বলেছিস তো একটা থাপ্পড় মাটিতে পড়বে না। ও এই রিয়ান শাহের বউ, সেটা মাথায় রাখিস বেয়াদব মেয়ে। বলেই ঈশা হাত ধরে রুমে নিয়ে গেল। ঈশা তো ভিতরে ভিতরে খুব হাসছে এটা ভেবে যে লিসা শাকচুন্নি আচ্ছা শিক্ষা পেয়েছে। রিয়া তো ড্রয়িং রুম থেকে নিচের রুমে চলে গেছে, আর লিসা সেখানে দাঁড়িয়েই ডাকে ফুঁসছে, ঈশা, তোমাকে আমি ছাড়বো না। প্রথমত আমার রিয়ানকে আমার থেকে কেড়ে নিয়েছো, অ্যান্ড দ্বিতীয়ত আজ তুমি ইচ্ছা করে রিয়ানকে দিয়ে আমায় অপমানিত করিয়েছো। এর শোধ আমি তুলবই। ভেবেই হনহন করে লিসা নিচের ঘরে চলে গেল। রিয়ান রুমে সেই ওয়াশরুমে চলে গেল। ঈশা তো বসে বসে হাসছে লিসার কথা ভেবে। খুব তো আসছিলি বেবি বেবি বলে ঢলাঢুলি করতে, এখন তো এই বেবি তোরে তেল মালিশ করলো। ভেবেই আরো হাসছে ঈশা। কি হাসা হয়েছে আপনার? রিয়ানের কথা শুনে ঈশা রিয়ানের দিকে তাকালো, দেখলো রিয়ান দাঁড়িয়ে আছে হাতে হাত গুজে। ঈশা বলল, আপনি? তো আমি ছাড়া কে হবে শুনি? না, কেউ না তো। লিজাকে আমায় দিয়ে অপমান করালে কেন? মানে আমি কেন অপমান করতে যাব? আজীব করেছেন তো আপনি। তুমি করিয়েছো। ও, আমি কি তাহলে আপনাকে বলেছি বাবু লিজাকে একটু অপমান করো? বলেছি? না করনি, বাট পিঁপড়ার ভয় দেখিয়ে তো করাতে পেরেছো। আমার তো শখ নাই ওকে, আর আমি কেনই বা করতে যাব? কারণ তুমি আমায় অন্য কারোর সাথে সহ্য করতে পারো না। হা 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 হা। আপনি যার সাথে ইচ্ছা মিশুন, আমার কি? তোমার কি আমায় বোকা মনে হয়? ভাবো আমি কিছুই বুঝি না। আমি খুব ভালো করে জানি তুমি এসব করেছো, তাও ইচ্ছে করে। আমি কখনো বলি আপনি কি বোঝেন না? আপনি তো বুঝে পৃথিবী উল্টিয়ে ফেলেছেন। নাও আমি ঘুমাবো, গুড নাইট। বলেই ঈশা শুয়ে পড়ল, আর রিয়ান সেখানে দাঁড়িয়েই মুচকি হেসে ভাবতে লাগলো, আমি বেশ বেশ ভালো করে বুঝতে পারছি জান যে আমি তোমার পুরোটা মন জোরে না থাকলেও অল্প হলেও তোমার মনে জায়গা করে নিতে পেরেছি। তারপর রিয়ান আর কিছু না ভেবে নিচেও গিয়ে ঈশাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ঈশাও আরামসে ঘুমিয়ে গেল। এইদিকে সকালে পানির ছিটায় রিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে ঈশা তার ভেজা চুলগুলো ছাড়ছে, আর রিয়ান সেই দৃশ্য মুগ্ধ নয়নে দেখছে। ঈশা আজ বেগুনি কালারের একটি পাতলা শাড়ি পরেছে, এতে পেট দৃশ্যমান। রিয়ানের দৃষ্টি এখন ঈশার পেটের দিকে। নেশা ভরা চোখে এক ধ্যানে তাকিয়ে আছে। ঈশা হঠাৎ রিয়ানের দিকে তাকাতেই খেয়াল করে রিয়ান তার পেটের দিকে তাকিয়ে আছে।
ঈশা চমকিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। ঈশার কাণ্ডে রিয়ান হাসছে। আমিও দেখবো জান তুমি কত পালিয়ে পালিয়ে থাকতে পারো। বলেই রিয়ান ওয়াশরুমে চলে গেল। আর ঈশা নিচে এসে রিয়ানের মাকে সাহায্য করতে লাগলো। কিছুক্ষণ পর রিয়ানও চলে আসলো, তবে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য। কি রে বাবা, রেডি হয়ে আসলি যে? অফিস যেতে হবে মা, আর্জেন্ট। ও আচ্ছা, যা, এমনিতে অনেকদিন ধরে যাসনি। মা, তাই ভাবলাম আজ থেকে যাওয়া শুরু করব। ভালো করেছিস। এখন আয়, খেয়ে নে। তারপর বাকিরা আসলো। লিজা রিয়ানের সামনাসামনি বসলো আর ঈশা রিয়ানের পাশে। খাওয়া শুরু করতেই ঈশার মনে হলো কেউ তার পায়ে খোঁচাচ্ছে। ঈশা ভাবলো এটা রিয়ানের কাজ, তাই রিয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। কিন্তু রিয়ান স্বাভাবিকই আছে। পরক্ষণে ঈশা আবার ভাবলো, সেদিন তো উনি সামনে ছিল, কিন্তু আজ তো পাশে, আর পাশে থেকে এইভাবে খোঁচানো সম্ভব না। তাহলে ঈশার সামনে তাকালো, দেখলো লিজা খাচ্ছে আর রিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। ঈশা নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো লিজারই পা। রিয়ানের পা পিছনের দিকে থাকায় ভুলবশত ঈশার পায়ে খোঁচাচ্ছে। ঈশা রেগে গিয়ে জোরে একটা লাথি মারল লিজার পায়ে। এতে লিজা চিল্লিয়ে উঠল। ঈশা তাড়াতাড়ি লিজার দিকে পানি এগিয়ে দিল এবং উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হলো আপু, এইভাবে চিল্লিয়ে উঠলেন কেন? লিজা পানি খেয়ে ঈশার প্রশ্নের উত্তর না দিয়ে রিয়ানকে বলল, বেবি, তুমি আমায় লাথি মারলে কেন? হোয়াট? আমি কেন লাথি মারতে যাব? এই, তুই কিসব উল্টাপাল্টা কথা বলছিস? উল্টাপাল্টা না, আমি তো রিয়ানকে পা দিয়ে। বলেই লিজা চুপ হয়ে গেল। ঈশা বুঝেও না বুঝার ভান করে আবার বলল, ওনার পায়ে কি আপু? মানে না, কিছু না। বলেই লিজা খেতে লাগলো। বাকিরাও আর কথা বাড়ালো না, যে যার মতো খেয়ে নিল। খেয়ে রিয়ান উপরে চলে গেল আর ঈশা রিয়ানের মাকে টুকটাক হেল্প করছে। এমন সময়েই ঈশার ডাক পড়ল, রিয়ানের কাছে যা, হয়তো কোনো কিছু প্রয়োজন। আচ্ছা মা, যাচ্ছি। বলেই ঈশা রুমের দিকে চলে গেল। রুমে যেতেই রিয়ান ঈশাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলল আর ঈশা ছুটোছুটি করছে। ছাড়ুন, হচ্ছেটা কি? এখনই কেউ এসে পড়বে। তাই এত পালাই পালাই করো কেন বলো তো? বরকে সময় দিতে হয় জানো না? আপনি কোনো বাচ্চা না যে আপনাকে সময় দিতে হবে। ওকে আমায় সময় দিতে না পারলে নতুন অতিথি এনে দেই, তাকে সময় দিও। ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? ছাড়েন বলছি, কাজ আছে। নো। বলেই ঈশাকে কিস করে বসলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, বাকিটা অফিস থেকে এসে বলবো। তারপর ঈশার কপালে একটা কিস করে বেরিয়ে পড়ল। ঈশা রিয়ানের কাণ্ডে মুচকি হাসলো। তারপর রুম থেকে বেরোতে নিতেই লিজার সামনে এসে দাঁড়ালো। তারপর হাতে হাত গুজে বলল, বেশ ভালোই তো তোমাদের মাঝে প্রেম চলছে। ঈশার এসব বিরক্তি লাগলেও বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। গুড গুড, এই ভালোবাসা থাকবে তো? বলে লিজা হাসতে হাসতে চলে গেল নিজের রুমে। ঈশা মুচকি হেসে বলল, ভালোবাসায় তো নেই, আর তুই কি গ্যাঞ্জাম করবি? না তো। ভেবেই ঈশা রুম থেকে বেরিয়ে রিয়ানের মায়ের কাছে চলে গেল এবং গল্প করতে লাগলো। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, লিজা কি তোকে কিছু বলেছে? কেন মা? ওহ, বাঁচলাম। কিন্তু কি বলবে সেটা তো বলো। লিজা ছোট থেকে রিয়ানকে ভালোবাসে, তবে রিয়ান ওকে পছন্দ করতো না, আর এখনো করে না। তাই তোদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে পারে। ও তাই যদি তোকে উল্টাপাল্টা কিছু বলে, ওর কথায় বিশ্বাস করবি না, যতই প্রমাণ দেখাক। মনে রাখিস, তোর বাবা একজন পুলিশ অফিসার, আর পুলিশ অফিসারের মেয়ে হিসেবে সবকিছু খুঁটি করে দেখা এবং বিবেচনা করা তোর দায়িত্ব। মা, আমি সব দায়িত্ব মেনে চলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এইদিকে কি সব ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ। গুড অর ফিঙ্গারপ্রিন্টস?
আচ্ছা, ভালোভাবে টেস্ট করে রিপোর্ট পাঠাবে, কেমন? আর হ্যাঁ, কেউ বুঝতে পারেনি তো? না। গুড, এইভাবেই সব ম্যানেজ করো, কেমন? বাই। বলেই রিয়ান ফোন কেটে দিল। কি ভেবেছিলে আমার অজানা শত্রু তুমি আমাকে শেষ করবি? এই রিয়ান শাহকে এখনো ভালো করে চিনতে পারিসনি। তোর থেকেও বড় বড় ক্রিমিনালকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। আর তুই ভাই এমন কি এই রিয়ানকে বোকা ভেবে খুব বড় অন্যায় করেছিস। আর আমার সাথে পাঙ্গা নিয়ে করেছিস অপরাধ। আর অপরাধীদের আমি কখনোই ক্ষমা করি না। তুই তো মরবি। এইদিকে লিসা সিঁড়িতে তেল ঢেলে দিল। ঈশা, আজ তো তোমায় কেউ বাঁচাতে পারবে না। যখন তুমি নামবে তখনই। ভেবেই লিসা জোরে জোরে হাসতে লাগলো। তখনই বাড়িতে তিশা ঢুকলো আর ঈশা ঈশা বলে চিল্লাতে লাগলো। তিশার গলা শুনে ঈশাও নিচের রুমের থেকে বেরিয়ে আসলো। তিশু তুই? ঈশার কণ্ঠ পেয়ে তিশা উপরে তাকালো এবং দৌড়িয়ে ঈশার দিকে যেতে লাগলো। ঠিক তেল দেওয়া সিঁড়িটায় পা দিতেই তিশা পা পিছলিয়ে গেল। তিশা আম্মুকেও বলে চিল্লিয়ে উঠল আর ঈশা তিশাও বলে চিল্লিয়ে উঠল। তিশা পড়ে যাওয়ার আগেই রিয়াদ এসে ধরে ফেলল। ভাগ্যক্রমে রিয়াদও উপরের দিকে আসছিল। তিশার চিল্লানিতে সবাই এসে উপস্থিত হলো। তিশা ভয়ে এখনো চোখ মুখ খিচে রয়েছে আর রিয়াদ মুগ্ধ নয়নে লুকিয়ে আছে। তারপর রিয়াদ তিশাকে ঠিকমতো দাঁড় করিয়ে দিল। ঈশা দৌড়িয়ে আসছিল তিশার দিকে। তেল দেওয়া সিঁড়িতে পা দেওয়ার আগেই দাঁড়াও। রিয়াদের কথায় ঈশার সামনে এগুলো না। রিয়াদ গিয়ে সেই সিঁড়িতে হাত দিল এবং নাকের কাছে নিয়ে শুকে বলল, এখানে তো তেল। ওহ শিট, সিঁড়িতে তেল আসবে কি করে? সেটাই তো আন্টি। ইস, আজ যদি রিয়াদ সময় মতো না আসতো তাহলে কি যে হতো। হয়তো কেউ ভুল করে ফেলে। ভুল করে না, ঈশা ইচ্ছা করে কেউ ফেলেছে। রিয়ানের গলা শুনে সবাই রিয়ানের দিকে তাকালো। কেউ ইচ্ছে করে কেন করবে? কারণ কখনো এমন হয়নি তাই। বাট কেই বা হতে পারে, আর এমন করেই বা ভালো হবে? সেটা তো যে করেছে সে বলতে পারবে। হয়তো কোনো সার্ভেন্ট করেছে। সেটা তুমি কি করে জানো লিজা? মানে করতেই পারে। ওদের আমি তোমার থেকে বেশি বিশ্বাস করি। হোয়াট? তুমি আমাকে এই সার্ভেন্টগুলোর সাথে তুলনা করছো? কই আমি আর কই ওরা? জাস্ট চ্যাট আপ। উচ্চতা মাপার আগে একটা কথা মনে রাখবা, ওরাও মানুষ আর তুমিও। টাকা দিয়ে সব কেনা যায় না। তোমার টাকা আছে ঠিকই, তবে তোমার মধ্যে অন্যকে সম্মান দেওয়ার মতো রাইট নাই। তুই শুধু চিনো টাকার টাকা। ঈশা রিয়ানের কথা শুনে অনেকটাই মুগ্ধ। তাহলে তুমি কি বলতে চাও আমি করেছি? দেখ লিজা, এখন আমরা কেউ বলিনি যে তুই করেছিস, তাহলে আমরা এক্সট্রা বলছিস কেন? রিয়ানের কথাই তো আমার এমনই মনে হচ্ছে। একবারও তো বলিনি, তাই না? তা ঠিক। জিজু, তাহলে জানবেন কি করে যে এটা কে করেছে? সেটা তো সিসিটিভি জানাবে। মানে এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং সেটা থেকে সত্যিটা জানতে পারবো যে কে এবং কেন এমন করেছে, বুঝলে লিজা? লিসার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ লিসা জানতই না যে এ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সে ভেবেছিল শুধু বাসার বাইরেই সিসিটিভি ক্যামেরা লাগানো, ভিতরেও যে রিয়ান লাগাবে তা লিসা ভাবতেও পারেনি। তারপর সবাই মিলে সিসিটিভির পিসি যেখানে কানেক্ট করা সেই রুমটাতে গেল। ক্যামেরার ফুটেজগুলো দুইজন গার্ড নিয়ন্ত্রণ করছে। রিয়ান একজন গার্ডকে বলল, আজ বেলা 12টা থেকে 12:30 যত ফুটেজ আছে ড্রয়িং রুমের, সেগুলো সব দেখাও। ওকে বস। বলেই গার্ডটি রিয়ানের কথা মতো ফুটেজ প্লে করলো এবং ফুটেজ দেখলেও লিসা তেল ঢেলেছে। রিয়ান তো অগ্নি দৃষ্টিতে তাকালো লিসার দিকে। লিসা তো ভয় শেষ। রিয়ান লিসাকে ড্রয়িং রুমে এনে জোরে একটা থাপ্পড় মারল। কেন তেল ঢেলেছিস সিঁড়িতে? অসভ্য বেয়াদব মেয়ে, তোর সাহস তো কম না, আমার সংসারে এসেছিস আগুন লাগাতে। বলেই রিয়ানের মা আরেকটা চর মারল। লিসা চর খেয়ে রেগে চিৎকার করে বলল,
হ্যাঁ হ্যাঁ, আমি করেছি এবং বেশ করেছি। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য এরকম করেছি। মানে কি? মানে হলো আমি তোমায় মারতে চেয়েছিলাম। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, আমি এই মেয়েটাকে মারতে চেয়েছিলাম, কারণ এই মেয়ে আমার থেকে তোমায় কেড়ে নিয়েছে, তাই আমাদের মাঝ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এই মেয়ে এসে সব উদ্দেশ্য ভেস্তে দিয়েছে। তুই তো ভুলে গেছিস যে আমি আজ পর্যন্ত তোকে ভালো করে দেখিও নি, আর তুই আজ আমার কলিজায় হাত লাগিয়েছিস। তোকে তো আমি আজ মেরেই ফেলবো। বলেই রিয়ান লিজার দিকে তেড়ে যায় মারতে। তার আগেই রিয়াদ এসে রিয়ানকে আটকালো। এমন পাগলামি করিস না দোস্ত। তাহলে একে আমার চোখের সামনে ওকে সরতে বল, নইলে সত্যি সত্যি আজ ওকে খুন করে ফেলবো। লিজা দৌড়ে বাসা থেকে পালালো। রিয়ান তো কিছুতেই থামছে না, চিৎকার চেঁচামেচি করছে। এবার ঈশা গিয়ে রিয়ানকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গেল। রিয়ান এখনো রেগে লাল হয়ে আছে। কেন এমন করছেন বলেন তো? রিয়ান কিছু না বলে একটা খাম ধরিয়ে দিল ঈশাকে। ঈশা কাগজের উপরে লেখা ফরেনসিক রিপোর্ট। ঈশা অবাক হলো এবং রিয়ানকে জিজ্ঞেস করলো, এটা কিসের রিপোর্ট? খুলে দেখো। তারপর ঈশা খুলে দেখলো ফিঙ্গারপ্রিন্ট আর সাথে নামটা দেখে তো ঈশা অবাক। লিজা আপুর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করবেন? আমার শত্রুর কাছে লিজাই আমার অফিসের সব তথ্য ফাঁস করে দিছে। হোয়াট? তাহলে ওকে কিছু বললেন না কেন? রিয়ান শুধু একটা বাঁকা হাসি দিল আর রুম থেকে বেরিয়ে গেল। আর ঈশা হ্যাবলার মতো রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এইদিকে তিশা যেই হাঁটতে নিল অমনি ওর পা মচকে গেল। পড়ে যেতে নিলেই রিয়াদ ধরে ফেলে। আই ওকে? জামাই। হোয়াট? কে তোমার জামাই? কেন জামাই তুমি? পাগল নাকি তুমি? জামাই তোমার জন্য। উফ। বলেই রিয়াদ তিশাকে ছেড়ে দিল আর তিশা দরম করে পড়ে গেল। ও আম্মু গো! এই ফাজিল মেয়ে, এত চিল্লাও কেন? তো কি চিল্লাবো না? আপনার কি আমায় কুঁড়ো মনে হয় যে এভাবে ফেলে দিলেন? ও আম্মু গো, আমার কোমর গেল গো! উফ বাবা, আর চিল্লিও না। না উঠালে চিল্লাবই জামাই। আমার জামে বললা? আচ্ছা জামাই, থুকু থুকু। ভাইয়া আমাকে একটু উঠান। তিশা ভাইয়া বলাতে রিয়াদের কেমন যেন একটা লাগলো। এই, তুমি আমায় ভাইয়া বললে কেন? তো কি বলবো? নাম ধরে ডাকবা। তবে আপনি তো আমার থেকে অনেক বড়, তাই ভাইয়াই ডাকবো। জাস্ট শাট আপ। ওকে, তাহলে ওকে, আপনারও জিজু বলবো। তোমার কোন বোনে জামাই আমি, জামাই জিজু বলবা? আপনাকে তো আমার জামাই বানাতে চাইছিলাম, কিন্তু আপনি তো আমায় সহ্যই করতে পারেন না। ও আচ্ছা, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই তিশাকে কোলে তুলে নিল আর নিচের রুমে নিয়ে গেল। তিশা তো ভয় শেষ, এই সব কিছুই রিয়ান দেখছে। ইস, আমার বন্ধুটাও শেষমেশ প্রেমে পড়লো। দাঁড়াও চান্দু, আমার বিয়েতে যেমন আমারে পচাইছো, এবার তোমার পালা আসছে। ভেবেই টেবিল হাসি দিল আর ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। রিয়াদ রুমে গিয়ে তিশাকে বিছানায় বসিয়ে চেপে ধরে বলল, কি বললে? আমি তোমায় সহ্য করতে পারি না? নয়তো কি রিয়াদ ভাইয়া? রিয়াদ এবার আর নিচের রাগ কন্ট্রোল করতে পারল না, রেগে তিশাকে কিস করে বসলো। তিশা তো শকড। তিশা একদমই রিয়াদের থেকে এটা আশা করেনি। তিশা শকড হয়ে চোখ বড় বড় করেই রয়েছে, কোনো নড়াচড়াই করছে না। রিয়াদের হুঁশ আসলে সাথে সাথে তিশাকে ছেড়ে দিল এবং রুম থেকে বেরিয়ে গেল। রিয়াদকে রুম থেকে বের হতে দেখে রিয়ান ও রিয়াদের পিছে পিছে ছোটে। রিয়াদ গাড়ি করে কোথাও যেতে নিলে রিয়ান ও রিয়াদের পাশের সিটে বসে পড়ে। রিয়াদ অবাক হয়ে বলল, তুই এখানে কেন? তোর সাথে যাব বলে তাই। তুই না রেগে আছিস? ছিলাম, তবে এখন নেই। আমাকে একা ছাড় প্লিজ। চুপ, তুই যেখানে যাবি আমিও সেখানেই আসছি, সো এটাই ফাইনাল।
রিয়াদ আর কিছু বলল না, কারণ রিয়াদ জানে এখন রিয়ানের সাথে তর্ক করে কোনো লাভ হবে না, তাই গাড়ি স্টার্ট দিল। তিশা এখনো হা হয়ে আছে। কিছুক্ষণ পর ধ্যান ভাঙলে হেসে দেয় এবং লজ্জাও পায়। ইস, জামাই আমার কি করলো? জানতাম না তো আমার জামাইটা এত রোমান্টিক। আমি তো ভাবলাম আমার পুলিশ বরটা ফুল আনরোমান্টিক। এখন তো দেখছি। ভেবেই নাচতে নিল আর ঠাস করে ফ্লোরে পড়ে গেল। উফ মাগো, খুশিতে তো ভুলেই গেছি, পা মচকে গেছে। দাঁড়া, এখনই ঠিক করি। বলেই মুচকে যাওয়া পায়ে আর একটা মোচড় দিল আর ঠিক হয়ে গেল। এসব হাতে ব্যথা পেয়ে ব্যথা ঠিক করার মতো ভালো ধারণাই আছে, কিন্তু তখন রিয়াদের সামনে নাটক করেছে। তিশা পা ঠিক করে ইচ্ছে মতো লাফাতে লাগলো। ঈশা রিয়াদের রুমে ক্রস করে যাওয়ার সময় রিয়াদের রুমে তিশাকে নাচতে দেখলো। ঈশা এমনিতেই তিশাকে রিয়াদের রুমে দেখতে অবাক, আর এভাবে নাচতে দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। আরে আরে, এভাবে নাচছিস কেন? তিশা ঈশার গাল শুনে সাথে সাথে নাচ থামিয়ে দিয়ে পড়ল। কই নাচছি? তেলাপোকা দেখেই তো লাফাচ্ছিলাম। বুঝলাম তেলাপোকা দেখে লাফাচ্ছিলি, তা রিয়াদ ভাইয়ের রুমে কি করছিস? এই কথাই তিশার চেহারা লাল হয়ে গেল। তিশার কাণ্ডে ঈশা বেকুব বলে গেল। কি হলো বল? তিশা নিজেকে সামলে নিয়ে জেনেও না জানার ভান করে বলল, কি এটা তোর রুম না? জানি না, দেওয়ালে ছবি দেখে বুঝিস না? তিশা দেওয়ালে লাগানো ছবিটার দিকে তাকালো, দেখলো রিয়াদের অনেকগুলো ছবি। কোনটাতে রিয়ান আর রিয়াদ, আবার কোনোটাতে পুরো ফ্যামিলি মিলে। তিশা ভিতরে ভিতরে ক্রাশ খাচ্ছে রিয়াদের উপর। প্রথম দিনই তিশা রিয়াদের প্রতি দুর্বল হয়ে পড়ে, তবে তিশা সেদিন তেমন একটা গুরুত্ব দেয়নি। কিন্তু তিশার অজান্তেই যে তার মন রিয়াদকে দিয়ে দিয়েছে, সেটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই তো আজ সে তার ভালোবাসার জন্য এই বাড়িতে এসেছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? কই হারলাম?